যেটাই চুজ করবে দে মাস্ট বি ভেরি গুড অ্যাট ইট। তারা শুধু সারফেসে নাড়াচাড়া করলে কোনো কাজ হবে না। সাধারণভাবে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করে আসছে, বেসিক নলেজ আছে, কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোনো স্কিল সেট তার নাই। মানে ওই যে সিভিতে লেখার জন্য আমি এই সবই করতে পারি, আমি ওটা লিখলে ইউজলেস। সবাইকে এআই পারতে হবে। কারেন্ট কনটেক্সটে অনেকে যেটা বলে যে আমার কোডার বাই প্রফেশন কোডার হওয়ার দরকার নেই, যে প্রম্পটটা ঠিকমতো লিখতে পারবে সেও করতে পারবে। BSRM প্রেজেন্টস ইয়েট অ্যানাদার পডকাস্ট পাওয়ার্ড বাই BuildNation। আপনাদেরকে আজকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন একটা এপিসোডের নতুন একটা টপিক নিয়ে, যেটাকে আমরা নাম দিয়েছি টেক জবস রিলোডেড। এবং আমাদের এই লাইনের দুজন গেস্ট আসছে। বাট আমরা শুরু করার আগে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, এই যে একটা টেক একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে এবং সামনে আরও অনেক পরিবর্তন নিয়ে আসবে, সেটি আমরা আশা করি। বাট আমরা যদি আমাদের যে উন্নতিটা হয়েছে বাংলাদেশে, সেটা অন্যান্য দেশের বা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কীরকম করেছে, সেই ক্ষেত্রে আমরা যদি আলোকপাত করি, দেখা যাবে যে যতটা ভালো করা উচিত ছিল ততটা ভালো করেনি, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041 এই ধরনের চমৎকার ভিশন থাকা সত্ত্বেও এবং সরকারের প্রচুর প্রণোদনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ওই পরিমাণ উন্নতি সাধন করতে পারি নাই। এবং এটা বলার যদি আমি কিছু ফ্যাক্ট শেয়ার করি আপনাদের সাথে, ইন্ডিয়াতে অ্যানুয়াল এক্সপোর্ট হচ্ছে $540 বিলিয়ন উপরে। ইভেন পাকিস্তানের মতো দেশে সেখানে হচ্ছে $3.2 বিলিয়ন, শ্রীলঙ্কাতে 1.2, সেখানে বাংলাদেশ এখনও $500 বিলিয়ন আশেপাশে ঘোরাফেরা করছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে আমরা প্রচুর পিছিয়ে আছি। বাট আমরা যদি সরকারের প্রণোদনের কথা চিন্তা করি, আমাদের প্রতিটা এক্সপোর্টে আমাদের প্রায় 10%-এর মধ্যে ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায়। ওদিকে প্রচুর হাইটেক পার্ক আছে, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্ক আছে, এরকম 26 to 29-এর মতো আমাদের এই ধরনের ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। সাথে সাথে প্রচুর ট্রেনিংও দেওয়া হচ্ছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। বাট ডিসপাইট অল দিস ফ্যাক্টস, মনে হচ্ছে প্রচুর ইঞ্জিনিয়ার, প্রচুর এডুকেটেড আইটি সেক্টরের লোকজন আছে, বাট সেই পরিমাণে আমাদের এক্সপোর্ট হচ্ছে না। সো আমার মনে হয় একদিক দিয়ে এটা চিন্তা করলে এটা একটা নেগেটিভ, বাট আরেকভাবে যদি চিন্তা করি, দ্যাটস এ ম্যাসিভ অপরচুনিটি নট অনলি ফর বাংলাদেশ বাট অলসো ফর আওয়ার ইয়াং জেনারেশন। সো ওই পার্সপেক্টিভ এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করব। এই যে হারে আমাদের উন্নতি হওয়া উচিত ছিল, এটা কিভাবে করলে আমরা আরও তাড়াতাড়ি এই উন্নতিগুলো পাবো এবং এই সেক্টরটা কতটা লুক্রেটিভ ফর আওয়ার ইয়াং জেনারেশন অর ফর দ্যাট ম্যাটার আনএমপ্লয়েড যারা আছে তাদেরকে। সো এই জিনিসগুলো আজকে আলাপ করার জন্য আমাদের সাথে আছেন দুইজন বিখ্যাত লোক এই সেক্টরের। একজন হচ্ছে আমাদের হাবিবুল এন কারিম, উনি টেকনোহেভেনের প্রতিষ্ঠাতা, অনেক দিন ধরে এটার সাথে আছেন এবং নট অনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এমন কোনো এরিয়া নেই তাকে ওনাকে আমরা দেখে নাই। বাট মোর ইম্পর্টেন্টলি হি ওয়াজ অলসো পাস্ট প্রেসিডেন্ট অফ বেসিস। সো ওনার আরও অনেক কিছু আছে। উনি ইভেন বাংলাদেশে প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের অ্যাপ্রুভাল পেয়েছেন, এটা অনেক কিছু কাজও করেছেন। সো ওনার ওই লাইনে প্রচুর অভিজ্ঞতা আছে। সো আমরা শিওর ওনার যে এত অভিজ্ঞতা সেটা নিয়ে আমরা আলোকপাত করব। আর আরেকজন গেস্ট হচ্ছে আমাদের রাইসুল কবির, এবং উনি যে সময় এই সফটওয়্যার ডেভেলপমেন্টে নেমেছেন তখন কিন্তু আমরা সফটওয়্যার এক্সপোর্টের চিন্তাই করতে পারতাম না। ওই সময় কিন্তু উনি ব্রেক থ্রু করেছেন এবং ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোম্পানি যেটাকে আমরা বলি BuildNation-23, ওটার কো-ফাউন্ডার এবং ভেরি সাকসেসফুলি রানিং দ্য শো ইভেন টুডে। সো আমি যদি শুরু করি আমাদের হাবিব ভাই আপনাকে দিয়ে, আপনারা তো ক্যারিয়ার শুরু করেছেন, আপনার তো আরও 30 বছরের উপরে বা আরও বেশি। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে আপনার 40 বছর আগে আপনার ক্যারিয়ার শুরু করেছেন এবং গ্র্যাজুয়ালি ইউ হ্যাভ সিন সাকসেস, অ্যান্ড আজকে আপনি যে পর্যায়ে আসছেন এটা আপনার এই 40 বছরের জার্নির একটা আমি বলবো রেজাল্ট। এখন এই 40 বছরে কী চেঞ্জ দেখেছেন বাংলাদেশে এবং এই ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ, এটা যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন। ওকে, না থ্যাংক ইউ। এখানে অফকোর্স এই 40 বছর আগে আইটি ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল আর এখনকার যে অবস্থা, এটার মধ্যে বিশাল পার্থক্য আছে। যে তখন তো এটা ছিল অলমোস্ট লাইক এ প্যাশন, মানে কিছু কিছু মানুষ প্যাশন নিয়ে আইটি ব্যবসার মধ্যে ছিল এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই ওই আইটি ব্যবসা থেকে আয় দিয়ে
তাদের পার্সোনাল খরচও হয়তো অনেকে চালাতে পারতো না, কিন্তু একটা রোমান্টিসিজম ছিল যে কোনো না কোনো সময় এই আইটি ব্যবসা বড় হবে এবং এই যে অটোমেশনের মাধ্যমে দেশের ইকোনমির উন্নতি করা, প্রোডাক্টিভিটি বাড়ানো, এরকম একটা স্বপ্ন কাজ করতো, ভিশন কাজ করতো। তো একটা জিনিস আপনি যেমন বললেন যে কি চেঞ্জ হয়েছে কি, তার থেকে আমি যে জিনিসটা আগে বলতে চাই, কি চেঞ্জ হয়নি। আচ্ছা, যে 40 বছর আগেও যে রোমান্টিসিজমের ভিত্তিতে এই আইটি ব্যবসা করতাম আমরা শুরু করেছিলাম, এই বর্তমান এই সময়ে এসেও যারা এই আইটি ব্যবসা করছে ওই রোমান্টিক চিন্তা ভাবনা থেকেই করছে। এখান থেকে যে এই আইটি ব্যবসা করে যে বিলিয়নার হয়ে যাবে, এই চিন্তা বাংলাদেশে বেশিরভাগ আইটি ব্যবসায়ী এখন পর্যন্ত চিন্তা করতে পারে না। কারণ হচ্ছে আমরা এখনও উই আর ওয়ার্কিং অ্যাট দ্য ফ্রিঞ্জেস। মানে 40 বছরে এখন পর্যন্ত আমরা ইকোনমির একটা সিগনিফিকেন্ট অংশ হতে পারিনি। টোটাল যে এই আইটি ইন্ডাস্ট্রির যে টোটাল আকার ইন টার্মস অফ সাইজ, ইন টার্মস অফ টার্নওভার সাইজ is way less than 1% of our total economy. That tells you how insignificant we are. অথচ হাজার হাজার কোম্পানি আছে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে, এবং দিজ আর অল হোয়াইট কলার ওয়ার্কার্স, অর্থাৎ এদের পার পার্সন প্রোডাক্টিভিটি শুড হ্যাভ বিন ভেরি হাই। কিন্তু এগুলোকে সব যদি আমরা এক জায়গায় যোগ করি তাহলে আমরা দেখি যে আমরা ইকোনমিতে এখন পর্যন্ত সেরকম কোনো সিগনিফিক্যান্ট অংশ হতে পারিনি। কিন্তু একই সাথে আমি যে চেঞ্জটা, আপনি যেটা জানতে চাচ্ছিলেন, যে চেঞ্জটা হচ্ছে যে অ্যাটলিস্ট নাও উই আর রেকগনাইজড অ্যাজ এন ইন্ডাস্ট্রি। এইটাই গত আমি বলবো যে 30 বছরের রেজাল্ট। এই যে প্রথম আমাদের এই আইটি সেক্টরের অ্যাসোসিয়েশন ছিল বাংলাদেশ কম্পিউটার সমিতি, 87 সালে করা হলো। আই এম এ ফাউন্ডার মেম্বার অফ কম্পিউটার সমিতি অলসো। তারপরে আমরা যখন দেখলাম যে সফটওয়্যার এবং আইটি সার্ভিসেসের বিষয়ে যদি আরেকটু এমফেসিস দিতে হয় তো এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি করতে হবে, তখন আমরা 18 জন মিলে 1998-এ আমরা বেসিস শুরু করলাম। আই ওয়াজ দ্য ফাউন্ডার, সেক্রেটারি জেনারেল, পরে প্রেসিডেন্টও ছিলাম 2 বার। তো এই যে বিসিএস এবং পরবর্তীকালে বেসিস এই পলিসি লেভেলে কাজ করে এটা এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা ইন্ডাস্ট্রি রেকগনিশন আমরা আনতে পেরেছি। এই কম্পিউটারের উপরে শুল্ক কমাতে পেরেছি, ইনকাম ট্যাক্স আমরা শূন্যতে নিয়ে আসতে পেরেছি, এবং যার ফলে একটা বিশাল একটা আমি বলবো যে উন্মাদনাই তৈরি হয়েছে আপনার এই কম্পিউটার ব্যবসাকে ঘিরে, যে কারণে আমরা পরবর্তীতে রাইসুলের মতো ইয়াং এন্টারপ্রাইজিং মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, বা ডিএসআই যে ফাউন্ডার তারা এসছে, আরও অনেকে এসছে, বা অন্য ইন্ডাস্ট্রি থেকে যেমন মাহবুব জামান ভাই আমাদের ডেটা সফট, ই কমপ্লিটলি কেম ফ্রম এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। এই যে এই রোমান্টিসিজম থেকেই বা আমাদের এই কাজকর্ম দেখে এখানে আপনি একটু ইন্টারাপ্ট করি হাবিব ভাই, 40 বছর আগে যখন আপনি শুরু করেছিলেন আপনাদের এই জার্নিটা, রোমান্টিসিজমটা, সেই সময় কিন্তু ইন্ডিয়া তো এই আইটি সেক্টরটা ডেভেলপ করা শুরু করেছিল, মাত্র শুরু করেছিল। আপনার জার্নি যখন শুরু হয়, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া তো ওই জার্নিটা তখন শুরু হয়। ইন্ডিয়া কোথা থেকে কোথায় চলে গেছে, আমরা কিন্তু সেকেন্ড স্টেপটাও ঠিক মতো দিতে পারি নাই। মানে আমরা কোন জায়গাটা ভুল করেছি? ভুল না ঠিক, আমি বলবো যে আমাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা ডিফারেন্ট ছিল। মানে আমার খেয়াল আছে দেশের নাকি আপনার না, একেবারে পুরো ইন্ডাস্ট্রি কোম্পানি আমরা যারা কাজ করতাম এই ফিল্ডে। যেমন আমার খেয়াল আছে আমি তো এই ফিল্ডে বাংলাদেশে কাজ শুরু করি 85-এ, 86-এ আমি টেকনোহেভেন শুরু করি। তখন ঘন ঘন আমাকে এই সিঙ্গাপুর, হংকং এইসব জায়গায় যেতে হতো, অলমোস্ট এভরি আদার মান্থ। তো তখন আমি দেখতাম যে ওখানে অনেক ইন্ডিয়ান ব্যবসায়ীরাও আসতেন। আমি ওখানে গিয়ে লেটেস্ট ইন্টেল 486 কম্পিউটার, পেন্টিয়াম কম্পিউটার এগুলো কিনতাম, আর ইন্ডিয়ান ব্যবসায়ী যারা যেত তারা দেখতাম যে যেগুলো ফেলে দেওয়া IBM 360 বা ওই সিস্টেম 34, 36 এগুলো কিনে অলমোস্ট ফ্রি কিনে তারা নিয়ে যেত। তো ডিফারেন্স ওয়াজ যে আমরা এখানে
more focused on selling the hardware as opposed to the solutions. কিন্তু ইন্ডিয়ানরা ওই সময়ই ওই মেইন ফ্রেম কম্পিউটারে বা মিনি কম্পিউটারের যে ব্যাক এন্ডের যে সার্ভিসগুলো সেগুলোর ওই মার্কেটটা তারা যেভাবে হোক দে গট উইন্ড অফ ইট এবং তারা ওটা ডেভেলপ করা শুরু করে সেটা মিড 80s থেকে। ওকে, যেটা তারা বিগ ব্রেক পেল অ্যাকচুয়ালি এসে 2000 সালের 3-4 বছর আগে ওই যে Y2K প্রবলেম নিয়ে, মানে হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি এ হাইপ, ইট ওয়াজ নেভার রিয়েলি দ্যাট বিগ এ প্রবলেম, কিন্তু ইন্ডিয়ানরা এই হাইপটা তৈরি করে। বাট দে আর ভেরি সাকসেসফুল ইনটু ইট, হিউজ জাম্প ফর। হ্যাঁ, এখন আমি রাইসুলের কাছে আসবো। রাইসুল, তোমার জার্নি বোধ 30 বছরে, তাই না? নাকি না ভাই, 19 বছর। 19 বছর, আচ্ছা। তো 40 বছরে 19 বছর এখন তোমরা যখন আসছো এই মার্কেটে, এবং তুমি এর আগেও আরো ছোটখাটো 2-1টা জিনিস ট্রাই করছো, করার পরে কিন্তু বুয়েট থেকে পাশ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, আমাদের কিন্তু হাবিব ভাই ইয়েল ইউনিভার্সিটি থেকেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছিলেন। সো তুমিও বুয়েট থেকে পাশ করে কয়েকটা জিনিস ট্রাই করার পর BrainStation-23 শুরু করলাম। জি, ওই সময়টা থেকে এখন একই কোশ্চেন আমি করতেছি, কি কি চ্যালেঞ্জেস ফেস করছো, কিভাবে তুমি ওগুলো ওভারকাম করছো, অ্যান্ড হোয়াট ডু ইউ স্ট্যান্ড টুডে? সো আমাদের যেটা মানে ইন্টারেস্টিং জার্নি ছিল যে আমরা মানে আমি স্টুডেন্ট অবস্থাতেই আর কি বিভিন্ন জায়গাতে কাজ করতাম। সো মানে একেবারে ইন্টারের পর থেকেই বিভিন্ন জায়গাতে পার্ট টাইম কাজ করতাম, ফ্রিল্যান্সিং করতাম, এরকম ধরনের। সো যখন গ্র্যাজুয়েশন হলো তখন অলরেডি 6 বছর এক্সপিরিয়েন্স, এবং স্টুডেন্ট অবস্থাতে আরেকটা কোম্পানি শুরু করেছিলাম প্যারাডাইম নিউ মিডিয়া নামে। পরে স্টুডেন্ট অবস্থাতেই ওখান থেকে বের হয়ে আসি, তারপর ফ্রিল্যান্সিং শুরু করি। তো যখন গ্র্যাজুয়েশন করি তখন অলরেডি আমার প্রায় 6 বছর এক্সপিরিয়েন্স। তো আমি তো স্টুডেন্ট অবস্থাতে Latitude-23 জন্য কাজ করতাম। তো তখন Latitude-23 যে ফাউন্ডার মহিউদ্দিন ভাই, উনি আমাকে বললেন যে রাইসুল, ওয়াই ডোন্ট উই স্টার্ট এ সফটওয়্যার কোম্পানি। তো আমি তখন মানে যেহেতু ইলেকট্রিক্যালে পাশ করছি, তো আমি চিন্তা করলাম যে ইলেকট্রিক্যালে জব করবো। আই ওয়াজ লাইক কনফিউজড। তো তখন মহিউদ্দিন ভাই আমাকে ইনফোসিসের একটা স্টোরি দিলেন আর কি। সো ইনফোসিসের ওই স্টোরিটা আর কি আমাদেরকে ইন্সপায়ার করলো, এবং তখন আমরা কোম্পানি শুরু করলাম। শুরু থেকে আমাদের একটা ভিশন ছিল, সেটা হচ্ছে যে উই ওয়ান্টেড টু ক্রিয়েট ফুলফিলিং এমপ্লয়মেন্ট অ্যাজ ইন যেখানে আমরা ভালো বেতন দিয়ে অনেক মানুষের চাকরি দিতে পারবো এবং বিদেশ থেকে অনেক ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। হাবিব ভাইয়ের যে স্টোরিটা, সেটার সাথে যেটা আর কি ডিফারেন্স, যে তখন আমাদের কাছে কিন্তু একটা সাকসেস কেস স্টাডি আছে যেটা দেখে আমরা ইন্সপায়ার হতে পারি। সো তখন অলরেডি ইনফোসিসের প্রায় $1 বিলিয়ন মতন রেভিনিউ এবং প্রায় 50,000 পিপল কাজ করে। সো আমরা চিন্তা করলাম যে আমরা যদি 5,000 পিপলের, মানে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ, অলমোস্ট 8 ভাগের 1 ভাগ, সো আমরা যদি অ্যাটলিস্ট 5,000 পিপল কোম্পানি করতে পারি, অ্যাটলিস্ট $100 মিলিয়ন রেভিনিউ করতে পারি, দ্যাট উড বি গ্রেট। সো ওই জায়গাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা কোম্পানি শুরু করা, এবং যেহেতু ওই রিজনটা ছিল যে উই ওয়ান্ট টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অ্যান্ড আর্ন ফরেন কারেন্সি, ক্রিয়েট বিগ ইম্প্যাক্ট ফর দ্য কান্ট্রি, মানে মেইনলি দেশের জন্য কাজ করা। সো এই রিজনটা থাকার ফলে আমরা যখনই যা প্রফিট হতো সেটা দিয়ে আরও পিপল হায়ার করতাম, এবং সেই পিপলকে আরও ট্রেন করতাম, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ফোকাস করতাম। সো শুরু থেকে ওই জিনিসটা ছিল। পরে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশের অনেক কোম্পানির ভালো কোয়ালিটির কাজ দরকার হয়। তো ভালো কোয়ালিটির কাজ দরকার হলে তখন তারা মনে করে যে ভালো কোয়ালিটির কাজ মনে হয় বিদেশে পাওয়া যাবে, তো তারা বিদেশে অনেক টাকা দিয়ে কাজ করায়। তো আমরা দেখলাম যে আমরা বিদেশ থেকে কষ্ট করে যেই ডলার আর্ন করি তার থেকে অনেক বেশি ডলার বিদেশে চলে যাচ্ছে। সো এই কারণে আমরা পরে দেশেরও কাজ শুরু করলাম। সো আমরা 2006 প্রথম ফ্রিল্যান্সিং বিভিন্ন কাজ করতাম, স্টাফ অগমেন্টেশন কাজ করতাম মান্থলি কন্ট্রাক্টে, ধরেন ASP.NET, PHP, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কাজ করতাম। তো পরে যেটা হলো যে এই 2013-14 দিকে এসে আমরা লোকাল কাজ শুরু করলাম। সো লোকাল কাজ যেমন ধরেন আমরা সিটি ব্যাংকের সিটি টাচ বানালাম, তারপর এরকম বিভিন্ন জিনিসপত্র। তো 19 বছরে যেই চেঞ্জটা দেখতে পাইতেছি, ইনফ্যাক্ট রিসেন্ট একটা বিগ চেঞ্জ আসছে এআই এর ফলে। সো এআই এর ফলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি একটু পরে আসবো, জি, কারণ আমি আচ্ছা, জানতে এআই চাচ্ছি বাদে
এআই বাদে, সো ওটা আমরা দেখতে পারি, বাট সরকারের যে সাপোর্টটা, জি। ওয়াজ দ্যাট সাফিসিয়েন্ট ফর ইউ? আচ্ছা, সরকারের সাপোর্টটা খুব ভালো ছিল। আমি এটার ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই। সরকারের সাপোর্ট খুব ভালো ছিল। অফকোর্স যেই লেভেলে ইনভেস্টমেন্ট হয়েছে সেই লেভেলে আমরা ইম্প্যাক্ট তৈরি করতে পারি নাই। আমার কাছে মনে হয় যে আমরা যে ইম্প্যাক্ট তৈরি করতে পারি নাই এর একটা বড় জায়গা হচ্ছে আমাদের যারা এন্টারপ্রেনার, আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আই হ্যাভ নট রিড এনাফ। আচ্ছা, সো আমি কি বলতে চাচ্ছি, আমি যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি যে আমি রাইসুল কবির বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন করছি যে আচ্ছা আমার কাছে ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো ম্যানেজার নাই, ইত্যাদি ইত্যাদি। আমি যখন ইনফোসিসের হার্ভার্ড বিজনেস রিভিউর ধরেন 2000 সালের আর্টিকেল পড়তেছি, 2010 সালের আর্টিকেল পড়তেছি, মানে এবং টিসিএসের বই পড়তেছি, যে এস রামাদুরাই টিসিএসের স্টোরি, আমি দেখতেছি কি যে আমরা যেসব চ্যালেঞ্জ ফেস করে আসছি সেই সব চ্যালেঞ্জ ইন্ডিয়ানরা ফেস করে আসছে। কিন্তু যেহেতু আমরা পড়ি নাই, এই কারণে আমরা জানি না যে প্রবলেমগুলো যে ওরা ফেস করছে এবং প্রবলেমগুলো কীভাবে করে সলভ করছে। আমি যদি দেখি ইনফোসিস কী করছে, পিপল হায়ার করে 1 বছর ধরে ট্রেন করছে পিপলকে এই ইন্টারন্যাশনাল লেভেল অ্যাচিভ করার জন্য। ওদের ম্যানেজারের ক্রাইসিস ছিল, ওরা ম্যানেজার তৈরি করছে, ওরা ম্যানেজারকে ট্রেন করছে, ওরা লিডারশিপ একাডেমি তৈরি করছে। এই জিনিসগুলো যেহেতু আমি পড়ি নাই, আমার কথা বলতেছি স্পেসিফিক্যালি, আমি রাইসুল কবির পড়ি নাই। 2006-এ আমাকে মহিউদ্দিন ভাই আর্টিকেল দিল, আমি এই আর্টিকেল পরে ইন্সপায়ার্ড হয়ে ব্রেন স্টেশন শুরু করলাম। 2008 মানে থেকে 2015 পর্যন্ত করার মতো, কাউন্সিল করার মতো কেউ ছিল না, বা কেউ ছিল না। আমরা যেটা আমরা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তোমরা এক্স্যাক্টলি কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করতেছিলাম আর কি। সো তখন কিন্তু অনেক ভুল হবে, মানে ওটাতে শিখা হয়, বাট না, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ডারফুল। এখন হাইবে আপনার কাছে, এখন তো আমাদের ইয়াং জেনারেশনে আপনাকে যেটা আগে শেয়ার করছিলাম, প্রচুর আনএমপ্লয়মেন্ট আছে, প্রচুর আইটি গ্র্যাজুয়েটও মার্কেটে আসছে, তারপরে কিন্তু তারা সঠিক ডিরেকশন পাচ্ছে না। এমন একটা ডিরেকশনের অভাব, যেটা রাইসুল একটু আগে বললো, ও যখন শুরু করলো তখন ইন্ডিয়াতে যেরকম একটা ডিরেকশন স্ট্রাকচার ছিল আমরা কিন্তু পাইনি, বা আপনারাও পাননি, অ্যান্ড আপনি তো ফার্স্ট মুভার ছিলেন। এখন ওই যারা নতুন আসছে, এখন অনেকগুলো নতুন সেক্টর তৈরি হচ্ছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর এখন আবার আদার সার্ভিসেস, ক্লাউড, আরও অনেক ওয়াইডার একটা হরাইজনের উপরে আমরা কাজ করার সুযোগ আছে। আপনার যদি ওনাদেরকে অ্যাডভাইস করতে হয়, ফিউচার জব অপরচুনিটি কোন এরিয়াতে বেশি থাকবে, হার্ডওয়্যার, সফটওয়্যার, অন্যান্য যেগুলো এগুলো আমরা চিন্তা করতে পারি? জব অপরচুনিটি আসলে সব এরিয়াতেই আছে। আইটি ইজ এ ভাস্ট ফিল্ড, মানে এখানে হার্ডওয়্যার বাই ইটসেলফ ইজ এ ভাস্ট ফিল্ড। হার্ডওয়্যারের মধ্যেও 15-20টা বিভিন্ন ভাগ আছে। আমি যদি নেটওয়ার্কিংয়ে যাই সেখানেও 8-10টা ভাগ আছে। সফটওয়্যারে তো 50-60টা ভাগ আছে। কারণ প্রত্যেকটা ভার্টিক্যালি, মানে এখানে যে জিনিসটা মানে জানতে চাচ্ছিলাম, সে ফর এক্সাম্পল হার্ডওয়্যারও আগে আমরা সার্ভারের উপরে বেশি রিলাই করতাম, এখন চলে যাচ্ছে অনেকটা ক্লাউডে, সে ফর এক্সাম্পল। সো ওই হিসাবে ট্রান্সফরমেশনটা তো আপনাদেরটা বললেন, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড যদি কাউকে করতে হয়, এখন আমি যদি পুরোনো সিস্টেমে নেটওয়ার্কিংয়ে এবং সার্ভারের কথা চিন্তা করি, ইট মে নট বি রেলিভেন্ট ফর ফিউচার। কিন্তু আবার একই সাথে ক্লাউডও যে করতেছে তাকেও তো কোনো না কোনো জায়গায় তাকে ডাটা সেন্টার সেট আপ করতে হচ্ছে, সুতরাং সেখানেও ওই কোর হার্ডওয়্যার এক্সপার্টিজও লাগতেছে। অন টপ অফ দ্যাট হয়তো তার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে হচ্ছে। সো দেয়ার আর ভেরিয়াস লেয়ার্স। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানে এই যে ডাইকটমি একটা, যেটা আমি শিওর আমরা সবাই ফেস করতেছি ইন্ডাস্ট্রিতে। একদিকে আমরা বলছি যে আমরা যে ধরনের লোক চাচ্ছি তা পাচ্ছি না, আবার যারা চাকরি খুঁজছে তারা বলছে যে আমরা চাকরি চেয়ে চাকরি পাচ্ছি না। তাহলে হোয়ার ইজ দ্য ডিসকানেক্ট? দ্য ডিসকানেক্ট যেটা হচ্ছে যে সাধারণভাবে আগে, এটা 20 বছর আগে বা 10 বছর আগে এটা ছিল, এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে। বাই দ্য ওয়ে, আই হ্যাভ সিন এ কোয়ালিটেটিভ চেঞ্জ। আমি আসছি ওটাতে। 20 বছর আগে যেটা ছিল যে সাধারণভাবে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করে আসছে, বেসিক নলেজ আছে, কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোনো স্কিল সেট তার নাই। এখন বাংলাদেশের কোম্পানিগুলো যেহেতু ছোট ছোট, তাদের পক্ষে ওইভাবে গ্রুম আপ করে তৈরি করে নিয়ে তাকে দিয়ে কাজ করানো ইজ ভেরি এক্সপেন্সিভ। যদিও টেকনোহেভেন এই গত 40 বছরে উই হ্যাভ ডান ইট কন্টিনিউয়াসলি। আই এম শিওর BrainStation-23 হ্যাজ অলসো ডান দ্যাট, বা অন্যান্য মিড সাইজ টু বিগ কোম্পানিজ তারা সবাই করেছে। কিন্তু
এটা রিস্ক যেটা হচ্ছে যে আমি যে ধরনের মানুষ চাচ্ছি সেটা আমি পাচ্ছি না, আমাকে তৈরি করে নিতে হচ্ছে। তৈরি করে নেওয়ার রিস্ক দুটা, একটা হচ্ছে যে ওয়েদার দ্যাট পারসন হ্যাজ দ্য অ্যাপটিটিউড টু অ্যাকচুয়ালি লার্ন দ্যাট জব, আই ডোন্ট নো দ্যাট বিফোর আই টিচ দ্যাট পারসন। আর সেকেন্ড রিস্ক হচ্ছে যে তৈরি করার পরে সে যদি চলে যায়। তো দুইটা রিস্কই কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি ফেস করতে হয়। এখন আমি যেটা বলছি কোয়ালিটেটিভলি কেন চেঞ্জ হচ্ছে, এই গত 10 বছরের ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে এখনকার ছেলেমেয়েরা নিজের চেষ্টাতে, ওয়েদার দেয়ার টিচার্স প্রোভাইড দেম গাইডেন্স অর নট, তারা নিজেরা ইন্টারনেট থেকে দেখে টেখে অনেকে এইসব স্কিল সেট নিজেরা শিখে আসে। সো কোন স্কিল সেটে ওদের ফোকাস করা উচিত এখন এইটার ব্যাপারে আমি বলবো যে এগেইন আই ডু নট ওয়ান্ট টু গিভ দেম এনি স্পেসিফিক স্কিল সেট টু চুজ। যেইটাই চুজ করবে দে মাস্ট বি ভেরি গুড অ্যাট ইট। তারা শুধু সারফেসে নাড়াচাড়া করলে কোনো কাজ হবে না, মানে মাস্টার হইতো, মানে ওই যে সিভিতে লেখার জন্য আমি এই সবই করতে পারি আমি, ওটা লিখলে ইউজলেস, কারণ 2 মিনিট কথা বললেই আমার সিটিও বুঝে ফেলবে যে সে কিছু জানে না। মানে জ্যাক অফ অল ট্রেড হওয়ার দরকার নেই, যেটা জানবে সেটা যেন সে খুব ভালোভাবে জানে এবং সেটার জন্য সে কন্ট্রিবিউট করার মতো ক্যাপাসিটি থাকে। এটা যদি করতে পারে, সে হার্ডওয়্যার করুক, নেটওয়ার্ক করুক, সফটওয়্যার করুক, ক্লাউড করুক, ডেটাবেস অ্যাপ্লিকেশন করুক, সিস্টেমস ইঞ্জিনিয়ারিং করুক, হোয়াট এভার হিজ চয়েস অর হার চয়েস, প্রচুর চাকরি আছে। এক্সিলেন্ট, আমরা কন্টিনিউয়াসলি করছি। এক্সিলেন্ট। সো রাইসুল, তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে বেশি পরিচিত, বা তোমার টিমটা ওই লাইনে বেশি। অফকোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট এইচআর ওগুলো তো থাকবেই, এত বড় একটা অর্গানাইজেশন চালাতে গেলে ওটা লাগবেই। তোমার কাছে কোশ্চেন হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ স্টিল গোয়িং টু বি অ্যান অপরচুনিটি। তুমি একটু আগে এআই নিয়ে কথা বলা শুরু করছিলাম, অ্যান্ড আমরা যেটা বুঝি, যেভাবে এআইয়ের পোটেনশিয়াল আমরা দেখি, সেই হিসাবে এআই অলসো চেঞ্জিং দ্য নেম অফ দ্য গেম ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। যেটা আগে 1 বছর লাগতো, এটা অথবা এখন 1 সপ্তাহ করে ফেলা সম্ভব, যেটা আমরা শুনে আসছি। সো এই যে প্রথমে এই চেঞ্জটার সম্বন্ধে একটু এক্সপ্লেন করো, অ্যান্ড এই পার্সপেক্টিভে একজন নতুন কেউ যদি সফটওয়্যার ডেভেলপার হিসেবে আসতে চায়, কি কি স্কিলের দিকে তার ফোকাস করা উচিত? রাইট। সো একটা পার্ট যেটা যে কথাটা হাবিব ভাই অলরেডি বলেছেন, যে আসলে অনেক রকমের কাজ, অনেক 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 ধরনের কাজ, এবং এআই আসার ফলে এই কাজের পরিধি আরও বাড়তেছে। সো এখন এটা ঠিক যে আসলে প্র্যাকটিক্যালি যখন যেই কথাটা আপনি বললেন যে 1 বছরের কাজ যখন 1 সপ্তাহে করে ফেলা যাবে, বা মানে এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম হবে আর কি। সো এই ব্যাপারে কোনো ডাউট নাই যে এআই আসার ফলে কাজ অনেক ফাস্টার হবে। তো কাজ যখন অনেক ফাস্টার হবে, তখন পোটেনশিয়ালি কম মানুষ লাগার একটা ব্যাপার আছে। সো কম মানুষ লাগা মানে আনএমপ্লয়মেন্ট। কিন্তু তুমি বিশ্বাস করো যে কম মানুষ লাগবে? আসলে প্র্যাকটিক্যালি আসলে সেম কাজ করতে কম মানুষ লাগবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই যে সেম কাজ করতে কম মানুষ লাগবে। হাউএভার কাজের ভলিউম বাড়বে, সো কাজের অ্যামাউন্ট তো সেম থাকবে না, কাজের অ্যামাউন্ট অনেক বাড়বে, লোকজনের এক্সপেকটেশন অনেক বাড়বে, অনেক চেঞ্জ আসবে। সো এই চেঞ্জগুলোর সাথে আমাদেরকে এমব্রেস করতে হবে। সো সেই জায়গাটাতে আমি মানে আমাদের কোম্পানির কথা যদি বলি, আমরা তো এখন অ্যাজ অফ ইয়েস্টারডে উই আর মানে 851 জন পিপল, 851 সম্ভবত উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট অর সেকেন্ড লার্জেস্ট এরকম। সো এই যে এত বড় একটা ওয়ার্কফোর্স, এটাতে আমাদের ফিউচার সাস্টেইনেবিলিটির জন্য আমাদের তো প্ল্যান করা লাগছে। সো সেই জায়গাটাতে আমরা কাইন্ড অফ 3টা কাজ করছি। এক হচ্ছে যে আমাদের সবাইকে এআই দিয়ে অনেক ফাস্টার ডেভেলপমেন্ট করতে পারতে হবে। সো সবাইকে এআই পারতে হবে। সো এই জিনিসটাকে আমি এক্সাম্পল দিচ্ছি এরকম যে ইটস লাইক ওয়ারিং এ বিগ রোবট স্যুট। হ্যাঁ, যে আমরা মুভিতে দেখছি না যে বড় রোবট স্যুটের ভিতরে একটা মানুষ ঢুকে এবং তারপর সেই রোবটটাকে পরিচালনা করে। নাও ইমাজিন যে রাস্তাঘাটে এরকম বড় বড় রোবট চলতেছে, তখন কিন্তু কোনো একটা মানুষ কোনো রোবট স্যুট ছাড়া এমনি রাস্তা দিয়ে হাঁটা যেতে পারবে না, সে কিন্তু পায়ের তলা পরে মারা যাবে। সো হাইপোথেটিক্যালি সিচুয়েশনটা এরকম হতেছে যে এভরিবডি হ্যাজ টু এমব্রেস এআই হেভিলি। সো সবার কাজের কোয়ালিটি অনেক ভালো হতে হবে এবং অনেক ফাস্ট বেটার কাজ ডেলিভার করতে পারতে হবে। না, সেক্ষেত্রে আমি যদি একটু কোশ্চেন করি, এটা যদি ক্লারিফাই করতাম, মানে আগে তো যেটা হতো, আমরা যেটা দেখে আসছি এবং এখন পর্যন্ত অনলি কোডার ক্যান কোড। জি, কারেন্ট কনটেক্সটে অনেকে যেটা বলে যে আমার কোডার বাই প্রফেশন কোডার হওয়ার দরকার নেই,
এই যে জিনিসটা প্রম্পটটা ঠিকমতো লিখতে পারবে সেও করতে পারবে, এই ব্যাপারে একটু এই ক্লারিফাই জিনিসটা পুরোপুরি হবে না, এই জিনিসটা পুরোপুরি হবে না। স্টিল কোডার উইল হ্যাভ টু কোড, বাট যেটা প্র্যাকটিক্যালি হবে সেটা হলো গিয়েছে যে যার কাজটা সে তার কাজটা করবে, কিন্তু সে তার কাজটা আগের থেকে অনেক ফাস্টার করবে, অনেক বেটার করবে। সো সেই জায়গাটাতে এআই ইউজ করে তাকে ফাস্টার কোড করতে পারতে হবে, বেটার কোড করতে পারতে হবে। স্টিল একজন ম্যানেজারই ম্যানেজ করবে, কিন্তু এআই ইউজ করে তার অনেক ফাস্টার এবং বেটার ম্যানেজ করতে পারতে হবে। তার একটা ইমেল লেখার কোয়ালিটিটা অনেক বেটার হতে হবে, সে ডিপ্লোম্যাটিক্যালি ইমেল লিখতে পারতে হবে। সো এরকম ধরনের মানে সো এই জিনিসটা একটা পার্ট আমরা যেটা করতেছি যে এভরিবডি হ্যাজ টু বি এবল টু ইউজ এআই, এবং এআই দিয়ে তার 10x প্রোডাক্টিভিটি নিয়ে আসতে হবে। নাম্বার 2 যেটা সেটা হলো গিয়েছে এআই ইন্টিগ্রেশন। আপনি কিন্তু এক্সপেক্ট করবেন কি যে আজকে আপনি একটা ডেটা ধরেন একটা ড্যাশবোর্ডে ঢুকে দেখেন, কালকে আপনি চাবেন কি যে জাস্ট হয়তো বা জিজ্ঞেস করতেছেন যে এই হে অ্যালেক্সা আমাকে একটু বলো তো যে আমার গত সপ্তাহের রেভিনিউ কত ছিল, এবং অ্যালেক্সা আপনার ইআরপির সাথে কানেক্ট করে এটা বলে দিতে পারবে। সো তার মানে কি হচ্ছে যে আমাদেরকে এই ইন্টিগ্রেশনগুলো করতে পারতে হবে। সো এআই হেভি ইন্টিগ্রেশন। সো এই ইন্টিগ্রেশনগুলোতে বিভিন্ন রকম থাকবে যে এআই মডেল বোঝা, এআই মডেল ইমপ্রুভ করা, এরকম ধরনের জিনিস। থার্ড আরেকটা জিনিস হচ্ছে একেবারে কোর এআই, যে আমি সাপোজ একটা চ্যাট জিপিটির কম্পিটিটর বানাবো, আমি হয়তো বা সাপোজ কার্সরের একটা কম্পিটিটর বানাবো। এখন কার্সর ক্লডের একটা কম্পিটিটর বানাইতে হলে এটার জন্য অনেক ডেটা লাগবে এবং অনেক মুন্সিয়ানা লাগবে। ইন্টারেস্টিংলি এই কাজগুলো থাকবে কম। যেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন বা স্টুডেন্টরা একটা ছোট্ট ভুল করছে, সেটা হলো গিয়েছে এভরিবডি ওয়ান্টস টু বিকাম এ এআই ইঞ্জিনিয়ার। ব্যাপার যেটা সেটা হলো গিয়ে যে পিওর এআই ইঞ্জিনিয়ারের কাজটা আগের থেকে বেশি থাকবে, বাট স্টিল ভলিউমটা কম থাকবে। যেটা বেশি হবে সেটা হচ্ছে কি যে নাও এভরিবডি হ্যাজ টু বিকাম এআই এনাবলড ইঞ্জিনিয়ার। দ্যাট মিনস জাভা এআই ইঞ্জিনিয়ার, পিএইচপি এআই ইঞ্জিনিয়ার, ফ্লাটার এআই ইঞ্জিনিয়ার, ডটনেট এআই ইঞ্জিনিয়ার, এরকম আর কি, যে সবার আগের টেকনোলজিগুলো সব লাগবে, তার সাথে তার এআই জানতে থাকতে হবে আর কি। এই জায়গাটা আমি দেখতে পাই। চমৎকার চমৎকার। আচ্ছা হাবিব, আপনার 40 বছরের অভিজ্ঞতা, এমন কিছু নাই যে করেন না, ইনক্লুডিং আপনার চেম্বারও বেসিস আর কি অ্যাসোসিয়েশন চালিয়েছেন। আমার এখন কথা হচ্ছে আপনার কারেন্ট অর্গানাইজেশন কী ধরনের সফট স্কিল আপনি এক্সপেক্ট করেন? কারণ আপনি তো আইটি রিসোর্স নিয়ে ডিল করেন। সো মানে আইটিকে আমরা ধরে নেই ওরা ব্যাক অফিসের একটা অ্যাক্টিভিটি, কিন্তু এটা কর্পোরেটের জন্য ব্যাক অফিস হতে পারে, আপনাদের জন্য এটা কিন্তু ফ্রন্ট অফিস। সো ওই পাশাপাশি আপনি কী কী সফট স্কিলটা আপনি এক্সপেক্ট করেন আপনার টিমের কাছ থেকে? এখানে আসলে এই মানে আমাদের যারা কাজ করে মানে কোর প্রফেশনাল যারা, কারণ আমরা তো সফটওয়্যার ডেভেলপমেন্টও করি, প্রজেক্ট ম্যানেজমেন্টও করি, গ্যাপ অ্যানালিসিস করি আমরা, মানে উই ডু দ্য ফুল রেঞ্জ অফ সার্ভিসেস, বাট অ্যাট এ টপ লেভেল সুপারভাইজারি লেভেলে করি এগুলো। আর আমাদের নিজস্ব কিছু সফটওয়্যার এবং টুলস আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করি এবং বাজারে বিক্রি করি। এটা করতে গিয়ে একটা যেটা বিষয় আমি প্রথমে এমফেসাইজ করতে চাই বিফোর আই গো টু দ্য সফট স্কিলস, সেটা হচ্ছে যে এই যে সফটওয়্যার এবং আইটি সার্ভিস কোম্পানিগুলোতে একটা জেনারেল একটা ধারণা আছে এরা সবাই বোধহয় প্রোগ্রামার। এটা যে কত বড় একটা ভুল ধারণা, যে মানে টোটাল আমাদের যে ওয়ার্কফোর্স আছে তার হয়তো হার্ডলি 20% হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপার্স, প্রোগ্রামার্স, অ্যানাদার 20% আছে আমার টেস্টার্স, অ্যানাদার 20% আছে আমার বিজনেস অ্যানালিস্ট। না, প্রজেক্ট ম্যানেজার অত বেশি না, প্রজেক্ট ম্যানেজার হয়তো 5% আছে। সো দেন দেয়ার আর ডোমেন এক্সপার্টস, এরকম বিভিন্ন রকম, মানে একটা এই যে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের যে কাজ করি, একটা স্পেশালাইজ সার্ভিস যেটা আমরা দিই, এখানে আমাদের প্রায় 15-20 রকমের প্রফেশনালস কাজ করতে হয়। এবং এইটা ছাড়া মানে এই যে আমরা যে বলি যে অরাকেল কেন এত সাকসেসফুল হলো, এসএপি কেন এত সাকসেসফুল হলো, বা মাইক্রোসফট কেন হলো, উই ডু নট লুক ডিপ ইনটু দোজ অর্গানাইজেশনস টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এই অর্গানাইজেশনগুলোর এমপ্লয়মেন্ট স্ট্রাকচারটা কী।
আমরা শুধু মনে করি যে 2-3টা প্রোগ্রামারকে বসাই দিলে বোধহয় একটা সফটওয়্যার কোম্পানি হয়ে যায়। এখনও মানে সরকারি মহলে বলি বা এমনকি প্রাইভেট সেক্টরের ধারণা হচ্ছে যে আমরা 3জন প্রোগ্রামারকে একসাথে করে দিলে একটা সফটওয়্যার কোম্পানি করা যায়। মানে এখনও আমাদেরকে ওইভাবে আন্ডারমাইন করা হয় না। হ্যাভিং সেড দ্যাট, আমরা যেহেতু উই ওয়ার্ক প্রাইমারিলি উইথ আওয়ার ব্রেইন, মানে আমরা পুরোটাই আমরা পিওর হোয়াইট কলার ওয়ার্কার্স এই আইটি ইন্ডাস্ট্রি যারা আমরা আছি। তো কম্পেয়ার টু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অর কোম্পানিজ যারা বা যাদের মানে ফিজিক্যাল সাইটে কাজ করতে হয়, বাইরে বাইরে কাজ করতে হয়, এমনকি ইভেন ইন টেলকোজ ইউ গট টু হ্যাভ ইনফ্রাস্ট্রাকচার, গট টু হ্যাভ কী বলে আপনার অ্যান্টেনাস অ্যান্ড এই যে সেল টাওয়ার্স অ্যান্ড অল দ্যাট, অনেক ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা কিন্তু মোস্ট অফ দি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইজ হিডেন ফ্রম ভিউ। রাইট। তো আমাদের কাজটা মূলত ইন্টেলেকচুয়াল। এই জায়গাটায় আমাদের কিছু স্পেশাল কিছু নিডস আছে। এই সফট স্কিলের কথা যেটা বললেন, যে একটা খুব সাংঘাতিক রকমের নিড যেটা আছে, যে অ্যাবিলিটি টু কমিউনিকেট। অ্যান্ড অ্যাবিলিটি টু কমিউনিকেট ইজ নট অনলি নেসেসারি ফর দ্য লিডার, যে লিডারশিপ রোলে আছে শুধু তার জন্যই না, ইভেন এ টিম মেম্বার হ্যাজ টু বি এবল টু কমিউনিকেট যে সে কী করতে চাচ্ছে বা তাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটার সাথে যদি সে ডিসঅ্যাগ্রি করে, দেন হি অর শি মাস্ট বি এবল টু আর্টিকুলেট যে সে এটা কেন সে ডিসঅ্যাগ্রি করছে, কীভাবে সে করতে চায়। সো কমিউনিকেশন স্কিল ইজ এ ভাইটাল স্কিল। আই ফুলি এগ্রি। তো সেটা এবং সেটা হইতে হবে বোথ ভার্বাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন রাইটিং, দুভাবেই থাকতে হবে। এটা একটা ইস্যু। সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা সফট স্কিল যেটা দেখতে পাই, যে স্পেশালি ফর মিড টু লার্জ সাইজ সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস কোম্পানিজ, being a team player is vitally important. Even if someone is a super genius worker, if that person is not a team player, useless. তাকে ইউজই করা যাবে না। I have had many such bad experience in 40 years. I don't know about you, Raisul. তো এইটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট কোয়ালিটি, that person has to be team player. না, ওখানে তো আপনাদের যারা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ইউ হ্যাভ ডিফারেন্ট ডিভিশনস অ্যাজ ইউ রাইটলি এক্সপ্লেইন। ইভেন একটু আগে রাইসেল বলতেছিল 8টা ডিভিশন আছে, দে হ্যাভ টু দ্য কোলাবোরেটরিতে কাজ করতে হবে, নাহলে তো ইট উইল নট ওয়ার্ক। বাট ইভেন উইদিন দ্যাট ভার্টিক্যাল, সেইখানেও আমার এই কোঅর্ডিনেশন সাংঘাতিক ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট। থার্ড যেটা আমি বলবো সফট স্কিল, সেটা হচ্ছে মানে ভেরি আনফর্চুনেটলি ভেরি স্যাডলি মিসিং ইন বাংলাদেশ। এটা আমাদের এডুকেশন সিস্টেমেই পড়ানো হয় না, সেটা হচ্ছে ওয়ার্ক এথিক। উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ওয়ার্ক এথিক। এইটা আমাদের, যেমন আমাদের কোম্পানিতে আমরা ডে 1 থেকে আমরা এটা ইনস্টিল করার চেষ্টা করি, মানে দিস ইজ উই কল দিস পার্ট অফ আওয়ার কোম্পানি কালচার। তো যারা আমাদের সাথে 10 বছর 20 বছর, আমাদের সাথে এমনও আছে 25 বছর বেশি বছর সময় ধরেও আমাদের সাথে চাকরি করতেছে, এমনও লোক আছে। সো তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু বেসিক্যালি মানে ইনস্টিল দিস ওয়ার্ক এথিক into the new recruits. এই তিনটা ছাড়া ইয়ে করা সম্ভবপর না। আর শুধু শেষে আমি একটা জিনিস একটু অ্যাড করবো, what Raisul has said about AI. AI আমরা যেভাবে দেখি, we consider it just another tool. এটা whether that's a tester or a developer or a business analyst, যার যা কাজের জন্য তাকে AI টুল ব্যবহার করে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। বাট আই উইল নট বি অ্যাজ অপটিমিস্টিক অ্যাট রাইসুল। 10x প্রোডাক্টিভিটি আমি আশা করি না। আমি যদি 20% হায়ার প্রোডাক্টিভিটি পাই, আই উইল বি হ্যাপি। এবং আমাদের একটা কোম্পানির ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে 20 to 25% আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে বিকজ অফ এআই। গুগল যেটা ক্লেম করছে 30% বেড়েছে, গুগলের মতো কোম্পানিও 2xও পারে নাই, মানে তাদের কিন্তু 30% প্রোডাক্টিভিটি বেড়েছে। সো বাট দিস উইল প্রবলি গো আপ। না, প্রবলি আই থিঙ্ক রাইসুলের কথাটা হচ্ছে তো ওভার এ পিরিয়ড অফ টাইম 5-10 ইয়ার্স ডাউন দ্য লাইন, কারণ আমরা কারণ এআই তো এখনো তো আমি মনে করি এটা খুব আর্লি স্টেজে আছে, আমরা কিন্তু ফুল বেনিফিট অফ এআই এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। সো মেবি ইট উইল টেক, আমার পার্সোনাল ভিউ হচ্ছে অ্যারাউন্ড 4-5 years টু সি রিয়েল ভ্যালু অফ এআই। বাট আই এগ্রি উইথ ইউ যে তবে জিওমেট্রিক্যালি বাড়ছে, কিন্তু এটা জিওমেট্রিক্যালি গত 5 আমার কথা হচ্ছে লার্নিং এআই টুল ইটসেলফ উইল গিভ ইউ 20% প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এট এনি লেভেল। সো এটা আমি নিজের থেকে আমি দেখতেছি। সো এই বুড়া বয়সে চেষ্টা করতেছি এআইটা শিখে অ্যাটলিস্ট ট্রাই টু বি রেলিভেন্ট। আচ্ছা রাইসুল, তোমার কাছে আবার আসতেছি। ইউ ডিল উইথ মোর দ্যান 850 পিপল, তাই না?
এখন গ্লোবালি একটা টেন্ডেন্সি হচ্ছে রিমোটলি কাজ করা বা ওয়ার্ক ফ্রম হোম। জি তুমি এই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করো? আর আমরা যে জেন জিদেরকে দেখতেছি, হ্যাঁ, দে প্রেফার টু ওয়ার্ক ফ্রম হোম, দে ওয়ান্ট ফ্লেক্সিবিলিটি ইন দেয়ার লাইফস্টাইল। জি এখন এই যে চেঞ্জটা আসতেছে জেন জির মাধ্যমে, আই এম শিওর তোমার টিমের ভিতরে একটা বড় অংশ জেন জি আছে, জি এইটার ব্যাপারে তোমার পার্সোনাল ভিউ কি, অ্যান্ড হাউ ইউ আর হ্যান্ডলিং দিস সোশ্যাল চেঞ্জেস? জি অনেস্টলি স্পিকিং আমরা মানে এটা আসলে কিছুটা লিডারের উপরে ডিপেন্ড করে, যে লিডার যেই জিনিসটাতে বিলিভ করে সেই জিনিসটার সাথে ইয়ে করে। সো আমার সম্ভবত মানে আমি হয়তো বা এই নিউ ওয়েটা এখনো অ্যাডপ্ট করে ফেলতে পারিনি। সো আমাদের যেটা ফিল তোমার যে এলন মাস্ক, সেও হি ডাজন্ট বিলিভ ইন দ্যাট, সেটাই। বাট এটাও তোমাকে আমি বলি যে কিছুদিন আগে মানে অস্ট্রেলিয়াতে ইলেকশনের সময় লিবারাল পার্টি একবার বলে বসছিল যে ওয়ান অফ দ্য এজেন্ডা ছিল যে ওয়ার্ক ফ্রম হোম সে বন্ধ করে দিবে। এই একটা কথা বলছে, দে লস্ট ইলেকশন, শেষ হয়ে গেছে। সো অনেক লিডার আছে, দেয়ার মিক্সড ব্যাগ অফ লিডার্স, তারা ওয়ার্ক ফ্রম হোম বিশ্বাস করে, আরেকটা গ্রুপ বিশ্বাস করে। সো ইউ আর অন দ্য সাইড অফ গ্রেট লিডার্স লাইক এলন মাস্ক। যে মানে আমার কাছে মনে হয় কি যে একসাথে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে থাকলে এটা একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি হয়। ওই সাপোর্টিং এনভায়রনমেন্টটাতে একজন আরেকজনের কাছ থেকে বেটার শিখতে পারে। সাপোজ আমরা যখন রিমোটলি কাজ করছি, মানে সাপোজ করোনার মধ্যে তো আমরা রিমোটলি কাজ করছি, তো যখন রিমোটলি কাজ করছি তখন দেখা গেছে কি যে আমার নিজের জন্য আমি যেটা দেখছি যে মাই লাইফ ওয়াজ টেরিবল। হ্যাঁ, মানে আমার জন্য লাইফটা খুব ডিফিকাল্ট ছিল অ্যাজ ইন দেখা যাচ্ছে যে ফ্যামিলি এক্সপেক্ট করতেছে যে আই উড বি ইন্টারেক্টিং উইথ দেম সিন্স আই এম অ্যাট হোম। সো বাচ্চা এসে বলতেছে যে ওয়াই আর ইউ নট প্লেইং উইথ মি, হ্যাঁ, বা সাপোজ আম্মু এসে বলতেছে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এনে দাও বাজার থেকে। সো এরকম আর কি। সো দেখা যাচ্ছে কি যে আমার জন্য লাইফটা খুবই মিজারেবল হয়ে গেছিলো। তো এই কারণে আমার কাছে মনে হয় যে ওয়ার্ক ফ্রম হোমটা আসলে মানে ইটস নট এ হেলদি লাইফ আর কি। বিকজ পিপলের কিন্তু একজন আরেকজনের সাথে ইন্টারাকশন দরকার হয়, একজন আরেকজনের কাছ থেকে শেখা দরকার হয়। এই কারণে আমরা ওয়ার্ক ফ্রম হোমটাকে পুরোপুরি এমব্রেস করতে পারিনি। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, আই বিলিভ যে ট্রাফিক জ্যাম ইজ অ্যাকচুয়ালি এ বিগ চ্যালেঞ্জ। সো কনসিডারিং দ্যাট আমরা যেটা করছি যে আমরা মাল্টিপল জায়গাতে অফিস করার চেষ্টা করছি যাতে লোকজন ইজিলি ট্রাভেল করে একটা জায়গাতে যেতে পারে। যেমন আমাদের মিরপুর ডিএইচএসে অফিস করছি স্পেশালি এই কারণে, যাতে লোকজন যারা মেট্রো রেলের কাছাকাছি থাকে তারা যাতে খুব সহজে মিরপুরে যেতে পারে। সো এইরকম একটা কনসেপ্ট করার চেষ্টা করতেছি যে একটা এনভায়রনমেন্ট থাকবে, বিকজ এনভায়রনমেন্টটা মানে একটা ফুলফিলিং দেয়। বিকজ আলটিমেটলি হোয়াট ইজ জব ইজ এ ওয়ে অফ লাইফ। সো লাইফ হ্যাজ টু বি এনজয়েবল। সো লাইফটা, এবং আমি যখন একটা ফুলফিলিং কাজ করতেছি, একটা মজার কাজ করতেছি, আমার ফ্রেন্ড যখন একটা মজার কাজ করতেছে, আমি যখন দেখতে পাইতেছি এবং আমি যখন তার সাথে চা খাইতে পারতেছি, গল্প করতে পারতেছি, দ্যাট ইজ হ্যাপিনেস। সো এই জায়গাটা আর কি, এই ফুলফিলিং লাইফটা এবং এই ফুলফিলিং ওয়ে অফ লাইফটা আমরা সবসময় আর কি বিলিভ করি। এটা আমাদের কাইন্ড অফ একটা মটো, যে কারণে আমরা ধরেন আমাদের যেমন 5টা ভ্যালুজ আছে, তার মধ্যে নাম্বার 1 ভ্যালুজ হচ্ছে ওনারশিপ, যেখানে আমরা নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এমপ্লয়ি অ্যান্ড কাস্টমার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। যে একটা পার্সন যখন চিন্তা করবে সে যেন এমপ্লয়ির সাকসেস এবং হ্যাপিনেস চিন্তা করে। সো সেই জায়গাটাতে এই যে পিপলের ওয়ে অফ লাইফ এবং হ্যাপিনেস, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো এই জায়গাটাতে এরকম স্ট্রিক্ট রুল না যে সবাইকে অফিসে আসতে হবে বা সবাই বাসা বসে কাজ করবে। তুমি কি ওয়ার্ক ফ্রম হোম ফর সার্টেন পিরিয়ড অ্যালাউ করতেছো? সো এটা হচ্ছে যে ওয়ে অফ লাইফ অ্যান্ড ম্যানেজারের উপরে। যেমন হইতেছে কি যে সাপোজ অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তার অবস্থা খারাপ, তো ম্যানেজার হয়তো বা যেই পার্সন অনেক দূরে আছে তাকে হয়তো বা বলে দিল যে আজকে তোমার আসা দরকার নাই, তুমি বাসায় বসে কাজ করো। এই ফ্লেক্সিবিলিটি ম্যানেজারের আছে। কিন্তু আমি একটা জিনিস যদি দিস ইজ কাইন্ড অফ হাইব্রিড আর কি, মানে পার্শিয়ালি হাইব্রিড। কিন্তু আমি যদি দেখি, মানে আই এম টকিং অ্যাবাউট ইভেন 20-25 ইয়ার্স ব্যাক, আমি ব্যাঙ্গালোরের আইটি পার্কে গিয়েছি, সান ফ্রান্সিসকোতে দেখা হয়েছে, সিঙ্গাপুরে। ওখানে যদি দেখি মানে ইটস লাইক 5 স্টার 7 স্টার ফ্যাসিলিটিস। কোনো কাজ কখন করবে কোনো ঠিক নাই, ওরা এমন সব ফ্যাসিলিটি প্রোভাইড করে, গুগল থেকে শুরু করে ফেসবুক, মানে এমন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে, ও যখন ইচ্ছা কাজ করবে, যখন ইচ্ছা ঘুমাবে। মানে ইটস লাইক এ
মানে অ্যাবসলিউট ফ্রিডম ইউ হ্যাভ, জি। মানে অ্যাজ লং অ্যাজ ইউ ডেলিভার দ্য জব। জি জি ওই কালচার থেকে যদি আমরা চিন্তা করি, আমি টকিং অ্যাবাউট 25 ইয়ার্স ব্যাক, কিন্তু এখন কিন্তু কোভিডের পরে দুইটা ভাগ হয়ে গেছে। জি একটা গ্রুপ বলছে না, এনাফ অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স অথবা ওয়ার্ক ফ্রম হোম, এখন ফিজিক্যালি আসতে হবে বিকজ অফ দ্য রিজন দ্যাট উই হ্যাভ এক্সপ্লেন। আরেকটা গ্রুপ বলতেছে যে না, উই হ্যাভ টু রিমেন হাইব্রিড বিকজ প্রবাবলি জেন জি ইজ নট গোইং টু লাইক ইট। জি যদি না লাইক করি না, উই ফোর্স দেম অ্যান্ড ইম্পোজ অন দেম, জি তাহলে হয়তো বা পরে সে চাকরি করতে যাবে না আপনার কাছে। জি 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 সো আই থিঙ্ক ইটস উই আর গোয়িং থ্রু এ ট্রানজিশন রাইট রাইট অ্যান্ড ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট। মানে এখানে একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে বোথ সাইড থেকে। জি জি আদারওয়াইজ উই মে ফেস চ্যালেঞ্জেস অনবোর্ডিং দিস ইয়াং জি গ্রুপ। সো আপনার পার্সপেক্টিভ কি এই ব্যাপারে? এটার ব্যাপারে মানে সিমিলার টু হোয়াট রাইসুল জাস্ট সেড, মানে আমরা এই ওয়ার্ক ফ্রম হোম এনকারেজ করি না, উই উড লাইক দেম টু ওয়ার্ক অ্যাট দ্য অফিস, কিন্তু ওই যে আন্ডার স্পেশাল সার্কামস্টান্সেস, কোথাও একটা লোকাল ডিস্টারবেন্স হলো, সেখানে ট্রাফিক সব বন্ধ হয়ে গেছে, সে যদি আসতে না চায়, বা স্পেশালি ফর ফিমেল এমপ্লয়িজ যদি তার প্রেগনেন্সি রিলেটেড সমস্যা থাকে, যে বাসায় বসে কাজ করতে এক্স্যাক্টলি চায়, এক্স্যাক্টলি এগুলো আমরা অ্যালাউ করি। জি কিন্তু ওই যেটা আপনি বললেন যে এই যে এই গুগলের মতো বা অন্যান্যদের মতো তারা যেমন একেবারে ফ্রি ফর অল টাইপের একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দেয়, আমরা যেমন এখানে উই ট্রাইড উইথ ফ্লেক্সি টাইমিং, যে ইচ্ছা করলে সে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে আসতে পারবে, আবার যাওয়ার সময় 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে যাবে। তো আনফর্চুনেটলি ইট হ্যাজন্ট ওয়ার্ক ভেরি ওয়েল। দেখা যায় যে ওই আসাটা দেরি করে আসে, মানে ওটা মজা করে বলে যে আমরা দুবারই দেরি করবো না, একবার অন্তত। না না, আমার ইট ইজ ভেরি ট্রু। আনফর্চুনেটলি আমারও অভিজ্ঞতা যেটা বলে, ওয়ার্ক এথিক্স ইজ সামথিং ইজ এ সিরিয়াস, আমাদের সিরিয়াস ডেফিসিয়েন্সি আছে। এটা শুধু যে শুধু এমপ্লয়ীদের তরফ থেকে তা না, আমরা এমপ্লয়ারদের তরফ থেকেও এটা নিয়ে সমস্যা আছে। মানে ইটস এ ওভারঅল একটা কালচারাল প্রবলেম আমাদের জন্য। মানে এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, মানে উই আর গোইং টু হ্যাভ মোর চ্যালেঞ্জেস। সো আমার একটা চমৎকার পয়েন্ট হাইলাইট করছেন একটু আগে, ওয়ার্ক এথিক্স। আই থিঙ্ক আমরা often we don't talk about it as if like we take it for granted. Right. So but we should not be taking it for granted. And আমার মনে হয় না নিউ জেনারেশন accept this kind of ethics in life. জি সো আমার মনে হয় এখানে আমাদের একটা মনে হয় পরিবর্তন দরকার। এই জায়গাটাতে ভাই একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, সেটা হলো গিয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের একটা রং পারসেপশন আছে অ্যাবাউট বাংলাদেশ। ওয়ার্ক এথিক্স ইজ নট এ বাংলাদেশ ইস্যু, না এইটা কিন্তু গ্লোবাল ইস্যু। এবং আপনি দেখবেন যে সব বিগ কোম্পানিগুলো, বিগ কর্পোরেটগুলো ওয়ার্ক এথিক্সের উপরে অ্যানুয়ালি অথবা টোয়াইস অ্যানুয়ালি সেশন করে। এখন মাইক্রোসফট কেন অ্যানুয়ালি ওয়ার্ক এথিক্সের উপরে একটা ডেডিকেটেড সেশন রাখে? ওগিলভি ইউএস কোম্পানি তারা বছরে কেন 2 বার ওয়ার্ক এথিক্সের উপরে একটা ট্রেনিং সেশন রাখে? সো ইট ইজ সামথিং দ্যাট এভরিবডি হ্যাজ টু বি রিমাইন্ডেড। এবং এটা কিন্তু ধরেন আপনি বইয়েও দেখছেন যে সাপোজ এরকম স্টাডি করা হয়েছে যে একটা পরীক্ষার আগে যদি 10 কমেন্ডমেন্টস একবার পড়তে দেওয়া হয়, তখন পিপল চিটিংটা কম করে। সো দিস ইজ সামথিং ফর রিমাইন্ডার। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা যারা এন্টারপ্রেনার, আমাদের একটা গ্যাপ আছে যে উই হ্যাভ টু রিয়েলাইজ যে this is a problem that we have to solve. How to solve this? Not that this is a Bangladesh problem, rather how to solve this problem. তো সেই জায়গাতে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যেরকম বছরে 2 বার ট্রেনিং করে এথিক্সের উপরে, আমরা বছরে 2 বার এথিক্সের উপরে ট্রেনিং করতে পারি যে আচ্ছা এই জিনিসটা করব, এই জিনিসটা করব। ট্রেনিং এর কথা, বেসিক ট্রেনিং এ কয় না। আমি আই এম টেলিং ইউ, দেয়ার আর টপ 5 বিগ ফার্মস যারা 3,000 কোটি টাকার উপরে ব্যবসা করে, জি তাদের ট্রেনিং কালচার নাই। হ্যাঁ, মানে যার মধ্যে ট্রেনিং কালচার নেই, মানে ট্রেনিং মানে সেলস, বেসিক ট্রেনিং লাইক সেলস ট্রেনিং, এআই ট্রেনিং, ওইসব কালচার নেই। তো ওরকে আমি এখন যদি বলি যে এথিক্স ট্রেনিং দিব, এই ইনফ্যাক্ট আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া টাচ করেছেন। বাংলাদেশে দেখবেন যে অনেকেই আমরা বলি কি যে বাংলাদেশে ভালো ম্যানেজার নাই, বাংলাদেশে ভালো ম্যানেজার হয় না, বাংলাদেশে ভালো সেলস পিপল হয় না, বাংলাদেশে ভালো মার্কেটিয়ার হয় না।
এই সব স্টেটমেন্ট আসলে রাবিশ। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা এন্টারপ্রেনার আমাদের একটা দায়িত্ব ছিল এই ট্রেনিংটা অর্গানাইজ করা। এই যে লিডারশিপের যে লেভেলগুলো আছে, ম্যানেজ আদার্স, ম্যানেজার্স, ফাংশনাল ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো আইডেন্টিফাই করা, এই লেভেলগুলোর স্কিল গ্যাপ আইডেন্টিফাই করা, সেটার উপরে ট্রেনিংটা দেওয়া, এই ট্রেনিংগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো করছে। আপনি চিন্তা করেন যে ইনফোসিসের লিডারশিপের উপরে ওদের একটা রীতিমতো একাডেমি আছে, যেই একাডেমি পিপলকে লিডারশিপের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ট্রেনিং দেয় এবং ডিফারেন্ট লেভেলের জন্য ডিফারেন্ট ট্রেনিং দেয়। এথিক্স ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট। এক্স্যাক্টলি। এবং আমি একটা এক্সাম্পল কমপ্লিমেন্ট করি তো, ওয়াল আই এগ্রি উইথ ইউ। আমি আজকে আমার একটা লেখা বের হয়েছে, এটা খুব ভালো ভিউ পাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্কহলিক ট্র্যাপ, হেডলাইন, হ্যাঁ, ডেইলি স্টারে আজকে পাবলিশ হয়েছে। এইটা যদি আমরা অ্যানালাইসিস করি, দিস ইজ অলসো বেসড অন গ্লোবাল রিসার্চের উপরে একটা আমি দেখে আমি এটা আমার বাংলাদেশ কন্টেস্টে প্রেজেন্টেড। এই যে ওয়ার্কহলিক ট্র্যাপটা কিন্তু কম বেশি পৃথিবীর সব জায়গাতেই আছে, বাট আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু এটা অনেক বেশি। আমাদের কাছে হচ্ছে বসকে ইমপ্রেস করার বেস্ট ওয়ে হচ্ছে ওয়ার্ক লেট, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই আমাদের ফিমেল কলিগরা কিন্তু লিডারশিপে খুব বেশি আগাতে পারে না। কারণ মেয়েদের তো মাল্টিপল রেসপন্সিবিলিটি থাকে, তারা 9টা পর্যন্ত 9টা-5টা কাজ করে, বাট দে ডু এ প্রপার জব। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি। কিন্তু ছেলেরা অনেক সময় অনেককে আমি জানি আমার কলিগ আসলে কাজ শুরু করে সন্ধ্যা 5টার পরে, 5টা পর্যন্ত পলিটিক্স করে, 5টা পরে কাজ শুরু করে। সো হ্যাঁ, জেনারেল এথিক্স, ওয়ার্ক এথিক্স ইজ এ কমন ইস্যু গ্লোবালি, বাট কিছু কিছু জায়গায় আমাদের দেশীয় বা সাবকন্টিনেন্টাল কিছু ইস্যুস আছে। এখন আমি যদি হাবিব ভাই আপনার কাছে আবার আসি, গোয়িং ফরওয়ার্ড, মানে বাংলাদেশে আপনাকে যদি এখন একদিনের জন্য আইসিটির মিনিস্টার বানায় দেওয়া হয় বা পলিসি মেকার বানায় দেওয়া হয়, হুইচ আর দ্য 3 চেঞ্জেস ইউল ব্রিং ইন হুইচ উইল, এই যে আমাদের যে পিছায় আসি এই আমাদের নেইবারিং কান্ট্রির তুলনায়, ওটা আমরা ক্রস করে যাবো আগামী 5 বছরে। 3টা পলিসি চেঞ্জেস ইউ ওয়ান্ট টু মেক। আচ্ছা, এটার ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ টু বি দ্য আইসিটি মিনিস্টার টু মেক দিস পলিসি চেঞ্জেস। এটা ছাড়াও আমরা করে দিছি। আমি বহুবার পলিসি লেভেলে শুধু আইসিটিতে না, অন্যান্য অনেক ফিল্ডেই পলিসি মেকিংয়ে আই হ্যাভ হেল্প দ্য গভর্নমেন্ট। এবং আমি মনে করি যে ইন্ডাস্ট্রি থেকে এই পলিসি ফর্মুলেশন যত ভালোভাবে করা যায়, মানে সো কল কোট অ্যান্ড কোট পলিসি মেকাররা দে ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ডু দ্যাট। তো এখন 3টা যদি আপনি বলেন, আমি বলবো যে প্রথম যে বিষয়টা লাগবে যে আমাকে আই হ্যাভ টু ফোকাস অন বিল্ডিং দ্য ফুল ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা যেমন ওই যে আপনি বললেন না 40 বছর আগে আমাদের যে সেই রোমান্টিসিজম ছিল, তখন কিন্তু দেয়ার ওয়াজ জিরো ইকোসিস্টেম, কোনো ইকোসিস্টেমই ছিল না। মানে অ্যাজ আইল্যান্ডস অর পকেটস কিছু কিছু আমার মনে হয় ওই সময় ছিল আপনাদের প্যাশন এন্ড ভিশন, আপনি বোথ অফ ইউ আর ড্রিভেন বাই দ্যাট, রাইট। কিন্তু এখন ধরেন এই যে ইকোসিস্টেম যেটা আছে, এই ইকোসিস্টেমে অনেক গ্যাপ আছে এখন। না, ক্যান ইউ স্পেসিফিক্যালি সে হুইচ আর দ্য গ্যাপ ইউ ওয়ান্ট? আমি ওটাই বলছি, যেমন লেটস সে কামিং টু এই যে এক্সপোর্টের এরিয়াতে সবাই যেমন ফ্রিল্যান্সিং করে, কেউ স্টাফ অগমেন্টেশন করে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে, মানে 100 থেকে নিয়ে 2000 পর্যন্ত এমপ্লয়ি আছে, এরকম হয়তো 15-20টা বা 30টা কোম্পানি আছে, বা তার বেশিও হতে পারে, বাট নট মোর দেন 50। এরপরেও যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা কোম্পানি আপনি যদি ইন্টারভিউ নেন, আপনি দেখবেন যে তাদের এখনও এই রিক্রুটমেন্ট ইজ এ হিউজ হেডেক। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আবার, এবং কেন হেডেক যদি বলা হয়, বলবে যে ইউনিভার্সিটি থেকে যেভাবে তাদেরকে শেখানো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইনমেন্ট নাই, আবার গভর্নমেন্টে যেসব ট্রেনিং করছে সেইখানে তারা যদিও চেষ্টা করছে এই অ্যালাইনমেন্টের, সেখানেও অনেক মিসম্যাচ হচ্ছে, বা বলছে তারা ইন্ডাস্ট্রি স্কিলস দিচ্ছে কিন্তু সেগুলো আমাদের রেডিলি কাজে আসছে না। সো এই ইকোসিস্টেমের গ্যাপগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, এবং এটা করা খুব সোজা কাজ না। It's a very difficult job and it's a very long-term job. You cannot do this in 6 months. You cannot even do this in 2 years. You have to have a longer vision. যে এইভাবে আমি জিনিসটাকে ইকোসিস্টেম গুলো 1 নাম্বার, 2 নাম্বার
এটা একটা মেজর গ্যাপ, যেটা আমি দেখেছি 85-এ 6-এ যখন আমি ব্যবসা শুরু করি, 86-এ আমি ব্যাঙ্গালোরে আমি কয়েকবার গিয়েছি। I saw that they had this 20-year vision, Absolutely, yes. যেটা আমাদের True, আমাদের সরকারে ছিল না। কোনোদিনই ছিল না, এবং ইন্ডাস্ট্রি থেকেও আমরা যতবার চেষ্টা করেছি এটা করার জন্য, we failed to get that vision. Anyway, সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের to be very honest with you, we have missed the bus. We have missed the bus. We missed the train on outsourcing business. ওখানে এখন আউটসোর্সিং বিজনেস কিন্তু আস্তে আস্তে কিন্তু shrink করতেছে। ওই যে এআই বললেন, অনেক কারণেই এটা কিন্তু আসলে shrink করতেছে। এক সময় এটা $1 trillion এক্সিড করে গেছিল, আগামী 10 বছরে এটা কিন্তু অত এক্সপ্যান্ড করবে না। তাইলে যে আগে চর দখল করে রাখছে, ইন্ডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, ফিলিপিন্স বলেন, সে তো আর চর ছেড়ে দিচ্ছে না। সো আমার পক্ষে ওই জায়গায় ওই ফুটপ্রিন্ট দখল করা উড বি ভেরি টাফ। তাহলে কোথায় আমি তাহলে এক্সপ্যান্ড করতে পারি? এই জায়গাটায় হচ্ছে যে ইমার্জিং টেকনোলজিস, এই যে আইটির যে ইমার্জিং টেকনোলজিস, আজকে ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ স্ট্র্যাঙ্গল হোল্ড অন এআই, দে ডোন্ট হ্যাভ এন স্ট্র্যাঙ্গল হোল্ড অন ব্লক চেইন, they don't have a stranglehold on, let's say, 3D printing applications and tools. এইসব যে ইমার্জিং টেকনোলজিস আছে, এই এমনকি মেশিন ভিশন, এইখানে যদি আমরা ইফ উই আর টার্গেট, এরকম 25-30টা আছে জায়গা, ইমার্জিং টেকনোলজির জায়গাও অনেক, তার মধ্যে যদি আমরা 5টাকে টার্গেট করি যে এই জায়গাটায় উই উইল বিকাম এ হাব, গ্লোবাল হাব, এটা করা সম্ভব। দেয়ার আর প্লেসেস যারা অনেক ছোট্ট, যেমন সিঙ্গাপুর, such a tiny little place. There was a time যখন সারা পৃথিবীর কম্পিউটারের হার্ড ড্রাইভের বোধহয় 80% তৈরি হতো সিঙ্গাপুরে। It's a tiny island nation. হ্যাঁ, কিন্তু এখানে আমার কাছে আবার by যে Taiwan, it's such a small country. They control 90% of the global chip production. এই জন্যই বলতে ভিশন অ্যান্ড কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইজ সো ক্রিটিক্যাল। আমি 2018 সালে আমি চায়নাতে গিয়েছিলাম, রাইট, 5G রোল আউট দেখতে ওদের, এবং আপনি বিশ্বাস করবেন না, ওদের টায়ার 1, 2, 3 সিটি আছে। ওরা বলে দিচ্ছে 18 সালের মধ্যে টায়ার 1 সব জায়গায় 5G করে ফেলতে হবে। কারেক্ট। তারপর ওরা টায়ার 2 করলো, টায়ার 3 করলো। আপনি যদি কি বিজনেস কেস জিজ্ঞাসা করেন, ইভেন টুডে দেয়ার বিজনেস কেস ইজ নট পজিটিভ। তখন আমি কি ওদের সরকারি অফিসারদেরকে জিজ্ঞেস করছিলাম, তুমি এত ইনভেস্ট করতেছো কেন? ওরা বলে যে, মানে আমার এক্সাক্ট কমেন্টটা মনে নেই, বাট মানে সারমর্মটা মনে আছে। তারা আবার ওখানে তখন সরকার সাবসিডি দিচ্ছিল, পার টাওয়ারে $2,000 না কত ডলার সাবসিডি দিচ্ছে 5G ইকুইপমেন্ট বসানোর জন্য। ওখানে তো একটু সস্তা। এবং তারা বলল, দেখো আমাদের ভিশন হচ্ছে আমরা 5G ইউজ কেসেসে লিডারশিপ নিতে চাই গ্লোবালি। এক্স্যাক্টলি। এবং আমাদের ইয়াং জেনারেশন ইজ রেডি উইথ দ্য নলেজ, এবং দে হ্যাভ অলরেডি অ্যাকচুয়ালি অ্যাচিভড। হ্যাঁ, আমি যদি এখন 5G কানেক্টিভিটি না দিই, হাউ আর দে গোয়িং টু বিল্ড দোজ ইউজ কেসেস? কারেক্ট। আপনি চিন্তা করেন কোন লেভেলে যাদের থিঙ্কিং। সো ওইখান থেকে এখন তারা কিন্তু সারা ওয়ার্ল্ডের এই 5G ইউজ কেসের লিডারশিপ নিয়ে নিছে। এক্স্যাক্টলি। অ্যান্ড নাও দে ক্যান মেক মানি আউট অফ ইট। এখন আমরা যদি চিন্তা করি যে ওই কি বলে ডিম আগে না মুরগি আগে, ওই করতে করতে কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। এখানে ওই যেটা বললাম যে এস্টাবলিশ যে ক্লাসিক্যাল মার্কেট যেগুলো আছে, সেইখানে আমাদের পক্ষে হেডবাট করে মার্কেট দখল করা, মানে মাই হ্যাটস অফ টু পিপল লাইক রাইসুল অ্যান্ড আদার্স, যারা হেড বাটিং করে কিছুটা আগাইছে, কিন্তু খুব বেশি আগানোর সুযোগ নাই। ওই যে বললো যে তারা 5,000 মানুষে যেতে চাইলো, আজ 20 বছরও পারেনি 5,000 মানুষে যেতে। অথচ আমি কলকাতা গেলে আমি 5,000 এমপ্লয়ির কোম্পানি আছে অন্তত 10টা কলকাতা, ফরগেট রেস্ট অফ ইন্ডিয়া। তো ওই জায়গাটায় মানে এখন আমাদের পক্ষে ওই ফুটপ্রিন্ট ক্রিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আজকে যদি আমরা, যেমন আমি এই যে আপনি জানেন বোধহয় গত 6 বছর ধরে আমি ব্লক চেন নিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টদের কম্পিটিশন করছি, মানে ইউড বি সারপ্রাইজ যে অ্যাটলিস্ট ওটার মাধ্যমে সারা পৃথিবীতে এখন বাংলাদেশকে চিনে যে বাংলাদেশে ব্লক চেন নিয়ে নাড়াচাড়া হচ্ছে। মানে পিপল ইন ইউরোপ, পিপল ইন ইউএসএ, দে অল নো অ্যাবাউট আস। এইভাবে করে একটা স্পেসিফিক নিশে কিন্তু আমরা উই ক্যান ক্রিয়েট। আমি আপনার সাথে পুরোপুরি এগ্রি করি যে আমাদের নতুন একটা এরিয়া টার্গেট করে ওই জায়গায় আমাদের লিডারশিপটা নিতে হবে। আদারওয়াইজ উইল অলওয়েজ বি নাম্বার সেকেন্ড, নাম্বার থার্ডকে কেউ মনে রাখে না। আচ্ছা, 3 নম্বর যেটা আমি বলবো, যেটা সোরলি মিসিং বাংলাদেশে, এটা ইন্ডিভিজুয়াল কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, বাট অ্যাজ এ ইন জেনারেল হচ্ছে না, সেটা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে সফটওয়্যার এবং আইটি সার্ভিস ইজ এ পিওরলি ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। ইয়েস। এবং ইন্টেলেকচুয়াল ওয়ার্কের সবচেয়ে বেশি কাজ কোথায় হওয়ার কথা? ইউনিভার্সিটিগুলোতে। রাইট। So you need a direct bridge between universities and the industry.
এখানে হয়তো আমাদের পার্সোনাল ইন্টারেস্টে হয়তো রাইসুল কিছু করছে, আমি কিছু করছি, বাট এইটাই পিসমিল বেসিসে তো হবে না। ইউ নিড এ জেনারেল ব্রিজ বিটুইন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দি ইন্ডাস্ট্রি, এবং সেটা ফ্যাসিলিটেট করার দায়িত্ব হচ্ছে সরকারের। এইটা আমরা গত 25-26 বছর ধরে আমরা গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করতেছি, টিল টুডে ইট হ্যাজন্ট হ্যাপেন। এবং এই যে ভেরি সিম্পল মেকানিজম, এটা অস্ট্রেলিয়া কিভাবে করে, ইউএসএ কিভাবে করে, মডেলগুলো আমরা বলে দিয়েছিলাম যে গভর্নমেন্ট হ্যাজ টু গিভ প্রজেক্টস, বলতে হবে যে দেয়ার হ্যাজ টু বি ওয়ান ইউনিভার্সিটি ওয়ান ইন্ডাস্ট্রি, তাছাড়া এই প্রজেক্ট আমরা দিব না। ইউএসএতে মানে হাজার হাজার এরকম প্রজেক্ট আছে, ইভেন অস্ট্রেলিয়াতে পর্যন্ত আছে, আমি দেখেছি। সেটাই। সো উই ক্যানট ডু দিস অ্যান্ড ইট ডাজন্ট কস্ট দ্যাট মাচ মানি। না, এগুলো হচ্ছে কমিটমেন্টের ব্যাপার। আমার মনে উই আর অলমোস্ট ভিশনের ব্যাপার। বাট But I'll give you another very critical example. Defense is of critical importance to any nation, right? আমাদের sovereignty-র জন্য। তো বাংলাদেশে আমাদের military is completely dependent on foreign products and foreign devices, which is a huge কি বলে আমাদের vulnerability for our defense. এইটাকে আমরা আজকে বাংলাদেশে এখন পর্যন্ত ট্যাঙ্ক একটা বানাইতে পারে না, আজকে বাংলাদেশে হ্যান্ড গ্রেনেড বানাইতে পারে না, মানে যেটা 200 বছরের পুরোনো টেকনোলজি। অথচ এগুলো যদি এরকম ছোট ছোট শয়ে প্রজেক্ট দিয়ে দেওয়া যেত ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রিকে, আমরা বাংলাদেশে যা মিলিটারি ইকুইপমেন্ট কিনি তার আমার ধারণা 70% এই দেশে করা সম্ভব। যেখানে আমরা বিলিয়ন ডলার। এই যে আপনি কথাটা বললেন, গতকালকে রাত্রে 12টার সময় একটা গ্রুপের সাথে ডিবেট হচ্ছিল, এবং একজন বলছিল যে টেসিস আমাদের আছে এখানে, চায়নার সাথে সে আলাপ করে আসছে, বাংলাদেশে এখানে ড্রোন ফ্যাক্টরি বানিয়ে ফেলতে পারে। লেটস স্টার্ট উইথ কমার্শিয়াল ড্রোন, দেন ইট ক্যান বি, মানে আপনি যেটা বলছেন ডিফেন্স ড্রোন হিসেবে কাজ করতে পারে। সো অ্যান্ড দ্যাট কুড বি দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্ড আওয়ার কান্ট্রি, মানে উইদাউট গেটিং ইনটু, আমরা যুদ্ধ চাই না, বাট আমার কথা হচ্ছে অ্যাজ এ টেকনোলজি এটা কিন্তু ইজিলি ডেভেলপ করা সম্ভব, এবং এই টেকনোলজি গ্লোবালি অ্যাভেলেবল। ইটস নট এ বিগ ডিল টু ডেভেলপ উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার। তোমাকে আমি 60 সেকেন্ড দিব, এই তিনটা তোমাকে যদি একদিনের জন্য পলিসি মেকারের ওনার বানিয়ে দেওয়া হয়, তুমি কোন তিনটা চেঞ্জ করবে? সো নাম্বার 1 হচ্ছে যে মানে এক্সপোর্ট আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এক্সপোর্ট করতে হলে তো আমাদের বিদেশে কোম্পানি লাগবে। সো কোম্পানি করার পারমিশনটা এখনও নাই। যেটা করা হয়েছে যে স্টার্ট আপদের জন্য, সো ওখানে একটা লিমিট দেওয়া আছে যে 10 বছরের নিচে। সো আমরা তো পুরাতন কোম্পানি, সো আমরা তো কোম্পানি করতে পারি না বিদেশে। সো এটা একটা পলিসি, এটা একটা ক্যাপও দিয়ে দিয়েছে মাত্র $10,000। মানে ক্যাপটা তাও ম্যানেজ করা যাবে, কিন্তু 10 বছর, সো ওইটা আর কি যে আমরা আইটি এক্সপোর্ট করি, সো উই শুড বি এবল টু ক্রিয়েট কোম্পানি। ইনফ্যাক্ট এইটার বাদে অন্যান্য জিনিসগুলো, মানে ইনফ্যাক্ট আমরা যেহেতু আমি একটা শর্ট স্প্যান অফ টাইম বেসিসে অ্যাসোসিয়েট কমিটিতে ছিলাম, সেই কমিটির মেম্বার হিসেবে আমি একটা ফুল মানে সাজেশন লিখে আর কি গভর্নমেন্টকে দিয়েছি আর কি। হ্যাঁ, তো সেইটাতে যেটা হচ্ছে যে এই একটা শুধু চেঞ্জ দরকার, বাকি সব কিছু যা যা দরকার এগুলা অলরেডি গভর্নমেন্টের প্ল্যানে আছে, এবং গভর্নমেন্ট অলরেডি এগুলো করতেছে। যেগুলা করতেছে আমার কাছে মনে হয় যে এগুলার কিছু তো মানি ওয়েস্টেজ আছে, এবং কিছু তো বিভিন্ন সাপোজ মিস্টেকও আছে, বা বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। ওগুলা বাদ দিয়ে হয়তো বা বাজেট কমাইতে হবে, বাট ওই কাজগুলো কন্টিনিউ করা, বেটার করা, ইমপ্রুভ করা। যেমন আমি যদি বলি যে সাপোজ এই যে ভাইয়া যেটা বললেন যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, ইন্টারেস্টিংলি গভর্নমেন্ট কিন্তু এই কাজটা অলরেডি করতেছে। এই প্রজেক্টটার নাম হচ্ছে এজ প্রজেক্ট, EDGE। এখানে RIC বলে একটা জিনিস আছে, রিসার্চ অ্যান্ড ইনোভেশন গ্র্যান্ড বা এরকম একটা জিনিস। এই জিনিসটা অলরেডি আছে, এখন এই জিনিসটা কন্টিনিউ করা দরকার। বাজেটটা হয়তো বা কমবে, বিকজ আসলে তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় না। সো আপনি যদি এখানে অনেক টাকা ঢালেন, কালকে কিন্তু এটা যে হঠাৎ করে অনেক বড় হয়ে যাবে। এখানে আমি একটু ক্রিটিসাইজ করি, মানে হাবিব ভাইয়ের পয়েন্টে নিয়ে, এই যে এজ প্রজেক্টটা আমার জানার মধ্যে প্রত্যেকটা ফান্ডিং দেওয়া হয় ইউনিভার্সিটিগুলোতে। জি, ইউনিভার্সিটির বাইরে দিচ্ছে না। হ্যাঁ। ওয়ারেজ যেটা হাবিব ভাই একটু আগে বললো, ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশন লাগবে, এবং এই কোলাবোরেশন না ইন্টারেস্টিংলি সো এটাই আর কি যে ওইখানে কিন্তু দেওয়া হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোকে টাকা দেওয়া হবে, কিন্তু ইউনিভার্সিটিকে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে।
এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করতে কিন্তু বাধ্য, ওখানে লেখা আছে। কিন্তু আসলে হচ্ছে, আচ্ছা, you tell me. এখন এই জিনিসটা এটা আচ্ছা, হচ্ছে না। সো এটার ডিটেলসটা আমি জানি না, যেহেতু আমি প্রজেক্ট এটা করি নাই, এই কারণে আমি জানি না। সো বলি এটাকে, এখানে বিষয়টা হচ্ছে যে মানে ইউ ক্যানট, নোবডি ক্যান বি আন্ডার দ্য আদার, মানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া হ্যাজ টু ওয়ার্ক অন ইকুয়াল ফুটিং। জি এই জায়গাটাতে যদি পলিসি মেকানিজম আমি এই জায়গাটাতে আর কি করতেছি, সেটা হতেছে কি যে আমি কিন্তু যেহেতু 60 সেকেন্ডে বলতে হবে, সো আমি কিন্তু ওই ডিটেলসগুলোতে ওই টুইকিংগুলো মানে, সো আপনি কিন্তু কি হবে যে একটা জিনিস আপনি করবেন, আপনি দেখবেন যে এখানে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, তখন এই জিনিসটাকে টুইক করতে হবে। যেমন আমরা মানে এক্সেলেন্ট গ্র্যাজুয়েট পাই না, তো সেই জায়গাটাতে এই এজ প্রজেক্ট যেটা ডিজাইন করছিল, এটা ওয়ার্ল্ড ব্যাংক ডিজাইন করছিল, ভালো কনসালটেন্ট দিয়ে হায়ার করে ডিজাইন করছিল। এই কনসালটেন্টরা ভালো ডিজাইন করছে। আমি যেটা দেখছি যে টোটাল প্রজেক্টটার সবগুলো কম্পোনেন্ট খুবই সুন্দর। হায়ার অ্যান্ড ট্রেন বলে একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে মানে কোম্পানিগুলোর তো আসলে অনেক রকমের স্কিল দরকার, সো কোম্পানিগুলোর আসলে পিপল হায়ার করতে হয়, তারপরে ট্রেন করতে হয়। তো এজ প্রজেক্টে যেটা বলছে যে তোমরা হায়ার করো, ট্রেন করো, তাতে তোমাদের যে খরচ হবে সেই খরচে আমরা একটা ছোট পার্ট কন্ট্রিবিউট করব। এইটা আইআইটির আন্ডারে তারা করছে এবং এই প্রজেক্টটাতে মোটামুটি সাকসেসফুল হয়েছে। এখন এই ব্যাপারগুলো, যেই জিনিসগুলো অলরেডি ডিজাইন করছে ওয়ার্ল্ড ব্যাংক, এই ডিজাইনগুলো সুন্দর হয়েছে, এই ডিজাইন করা জিনিসগুলোকে ট্রাস্ট করে কন্টিনিউ করা। এখন যেটা হয়েছে কি যে বাংলাদেশে একটা বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা কারেন্টলি যাচ্ছি কি যে ল্যাক অফ ট্রাস্ট। যে আপনি যেহেতু জীবিত, ঠিক আছে, তো তাহলে আপনি কেন জীবিত আছেন? ঠিক আছে, সো আপনি আয়নাঘর থেকে বের হন নাই, কেন আপনি আয়নাঘর থেকে বের হন নাই? তো তাহলে কি আপনাকে ট্রাস্ট করা যাবে? সো মানে দ্যাট ইজ নট রাইট। ট্রু না, এক্সিলেন্ট। আই থিঙ্ক ইন্টারেস্টিং ডিসকাশন। আসলে সময় আরও বেশি থাকলে আমরা আরও ডিপে ঢুকতে পারতাম, বাট আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছেন BSRM প্রেজেন্স ইয়েট আনাদার পডকাস্ট পাওয়ার্ড বাই BuildNation। আশা করি আপনি আমাদের ডিসকাশনগুলো এনজয় করছেন। আমরা কিছু আইটি মানে ইটস মোর অফ এ টেক টক উই আর হ্যাভিং। আশা করি আপনার ইনসাইটগুলো বুঝতে পারছেন, চ্যালেঞ্জেসগুলো বুঝতে পারছেন। বাট এখন আমরা আমাদের একটা এক্সাইটিং সেগমেন্টে যাব, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আমি প্রথমে শুরু করতেছি রাইসুলকে দিয়ে, বাট এক কথায় উত্তর দিতে হবে আর কি। হ্যাঁ, কোড নো কোড, ভবিষ্যৎ কাকে নিয়ে? কম্বাইন্ড। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি গোপনে অতিরিক্ত হাইপ মনে করেন? ঠিক জানি না আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কোনটা ওভার হাইপ, সার্টেন থিংস লাইক একটু ওভার হাইপড হয়ে যায়, সো এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা? আমি ঠিক বলতে পারতেছি না এটা। আচ্ছা, জিপিএ 0 কিন্তু জিআইটি হাব ঝকঝকে, চাকরি দিবেন কাকে? জিআইটি হাব, আচ্ছা গিটহাব, ওকে হ্যাঁ, আচ্ছা অফকোর্স গিটহাব। জি। ব্রেন স্টেশন টেক না হলে কোন সেক্টরে যেত? এটা কখনো চিন্তা করিনি আসলে। এটা কি ফার্মিং বা ফ্যাশন এই ধরনের কিছুতে যাওয়ার চান্স ছিল কি? আমি এখন খুব এক্সাইটেড অ্যাবাউট এডুকেশন। আমাদের অ্যাডভান্স লেভেল এডুকেশন নিয়ে কাজ করার ব্যাপার আছে, লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ব্যাপার আছে। কারণ BuildNation ওই এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। জি। সো আমরা আলাদা করে আলাপ করবো এটা নিয়ে। জি। তারপর ক্লায়েন্ট সমালোচনা কঠিন নাকি ডেভেলপারের কঠিন? অথবা অন্যভাবে বলি, ক্লায়েন্টকে ডিল করা কঠিন নাকি ডেভেলপারদেরকে ডিল করা কঠিন? সত্যি কথা বলবেন আর কি, ডোন্ট বি ডিপ্লোম্যাটিক। ডেভেলপার ডিল করা কিছুটা না, ক্লায়েন্ট মনে হয় আর কি, ক্লায়েন্ট ডিল করাটা, বিকজ ক্লায়েন্টে তো নতুন, সো ল্যাক অফ ট্রাস্টটা একটু হাইয়ার থাকে। ডেভেলপারের ক্ষেত্রে তো ল্যাক অফ ট্রাস্টটা কম থাকে আর কি। গুড। নিজে কাকে পছন্দ করেন, হাইব্রিডের কাজ না বাসায় বসে কোডিং? যদি এটা অলরেডি উত্তর দিয়েছেন। হ্যাঁ, হাইব্রিড। একটা ভুল যেটা আমাদের তরুণরা প্রতিবার ইন্টারভিউ করেই বসে, মানে প্রতিটি ইন্টারভিউতে উই সি দ্যাট রিপিটেডলি মেকিং দ্য সেম মিস্টেক। আমি আসলে অনেকদিন ইন্টারভিউতে বসতেছি না, সো এটা ঠিক জানি না আর কি। আচ্ছা, এটা জানি না আসলে। বাংলাদেশ থেকে একটা স্কিল এক্সপোর্ট করতে পারলে কোনটা করতেন?
আমার মনে হয় যে আমরা যেটা করতেছি এটাই করতাম আর কি, দ্যাট মিনস টেকনোলজি অ্যান্ড সার্ভিস বিজনেস। সফটওয়্যারের কাজ মানে বসে বসে চা খাওয়া, এটা কি সবচেয়ে বড় ভুল ধারণা? আপনি কি সিডি খুলে প্রথমে কি দেখেন, জিএফএ, স্কিল না অ্যাটিটিউড? মানে একটা সিভি দেখলে সিভি খোলার পর আপনি কি দেখেন, এখানে কি আপনার মেইন ফোকাস কি জিপিএ থাকে না স্কিল সেট নাকি অ্যাটিটিউড? স্কিল সেট, বিকজ আসলে সিভি থেকে তো অ্যাটিটিউড বোঝাটা খুব ডিফিকাল্ট, আর জিপিএ আই ডোন্ট মাচ কেয়ার। এক্সিলেন্ট, আমার খুব ভালো উত্তর দিচ্ছেন, একটাই খালি মিস করছেন, বাট আদারওয়াইজ গুড রেসপন্স। হাবিব ভাই, এখন আপনার কাছে, হ্যাঁ, আই হোপ ইউ আর রেডি। আপনাকে তো যেহেতু সিনিয়র, একটু কঠিন কোশ্চেন করা দরকার। কখন কি মনে হয়েছিল টেক বাদ দিয়ে কটন বিজনেসে চলে যাই? না, বাংলাদেশে তো আমি প্রথমে আই ওয়ান্টেড টু স্টার্ট এ গার্মেন্টস বা ওই রিলেটেড ফ্যাক্টরি শুরু করতে চেয়েছিলাম, বাট দেন আই ডিসাইডেড দ্যাট ম্যানেজিং হান্ড্রেডস অফ ওয়ার্কার্স ইজ নট মাই কাপ অফ টি। যদি আইটিতেও হান্ড্রেডস অফ ওয়ার্কার্স হতে পারে, বাট মোস্টলি হোয়াইট কলার ওয়ার্ক। সো ইউ থট অ্যাবাউট ইট। এক্সিলেন্ট, সো আওয়ার গেস ওয়াজ রাইট। প্রথম সফটওয়্যার বিক্রি, ক্লায়েন্টের নাম এখনো মনে আছে? প্রথম সফটওয়্যার ক্লায়েন্ট আমাদের ছিল এফএও, বাংলাদেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফর ডিজি ফোন। That was the first software project. Like first love, first client, you never forget. Back in 1987. Wow. আমরা তখনও ওই ইউনিভার্সিটি থেকে পাস করি না। হার্ডওয়্যার স্কিল টিকে থাকবে না ক্লাউডে সবাই উড়ে যাবে? না, ক্লাউড তো অ্যাকচুয়ালি ইটস অন টপ অফ হার্ডওয়্যার লেয়ার, হার্ডওয়্যারও থাকতে হবে, বাট ক্লাউডের অ্যাকচুয়ালি স্কিল সেট ইজ মোর সফট স্কিলস অর সফটওয়্যার বেসড স্কিলস, দুটোই লাগবে। ওকে, দুটোই লাগবে। এআই এর যুগে আমাদের ইঞ্জিনিয়ারের প্রস্তুত নাকি এখনো ফিতা মাপছে? আমার মনে হয় মানে আই এম ভেরি এনকারেজড। নতুন যাদেরকে এখন রিক্রুট করা হচ্ছে, বেশিরভাগই আমি দেখতেছি এআই এবং অন্যান্য ইমার্জিং ফিল্ড সম্পর্কে তারা ভালো ধারণা রাখে, এবং সফটওয়্যার কোম্পানিগুলো আমার ধারণা এআই টুলস অলরেডি বেশিরভাগ সফটওয়্যার কোম্পানি ব্যবহার করে। ওকে, ইন্টারভিউর সময় কি শুনলে আপনি মেজাজ খারাপ হয়ে যায়? আপনি আমাকে যেখানে ভালো মনে করেন সেখানেই নিতে পারেন। তারপর একটা টেক জিনিস যেটা ছাড়া আপনি চলতে পারেন না? I would obviously say মোবাইল phone, yes. আচ্ছা, সরকারি পলিসি বদলাতে পারলে কোনটা বদলাতেন এক রাতে? ওটা অবশ্য আপনি এখন উত্তর দিয়ে দিয়েছেন যদিও, তারপর একটা বলে এক রাতে। মানে একটা পলিসি যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি বলবো যে ওই পার্টিসিপেটরি পলিসি মেকিং এর অ্যাপ্রোচে যাওয়া আর কি, ইনস্টেড অফ ওই যে ঘরের মধ্যে বসে একটা করে ইম্পোজ করে দেওয়া, অ্যান্ড উইচ ক্যান বি এ ডিজাস্টার, যেটা আমরা সবসময় দেখে আসছি, নট অনলি টুডে, ওকে, এটা ইন দ্য পাস্ট অলসো। তারপর ভালো গ্র্যাজুয়েট আর দুর্দান্ত গ্র্যাজুয়েটের মধ্যে মূল পার্থক্য কোথায় যখন আপনি রিক্রুট করেন? মানে আমরা অফকোর্স জিপিএ দেখি, একেবারে যে দেখি না তা না, তবে আমাদের জিপিএ দেখলেও আমরা যেটা ফোকাস করার চেষ্টা করি অন ওয়ান থিং অনলি, দেয়ার এবিলিটি টু লার্ন। রাইট। So if the GPA is a reflection of their ability to learn, then we will look at their GPA. Otherwise, no. Okay. So the ability কারণ ব্যাপারটা হচ্ছে যে আইটিতে কন্টিনিউয়াসলি তাকে নতুন নতুন জিনিস শিখতে হবে। So এই অ্যাটিটিউড যার মধ্যে নাই, we never consider them. আপনি যদি 22 বছর বয়সী হাবিবুলকে আজকে ক্যারিয়ার অ্যাডভাইস দিতে চান, কি ক্যারিয়ার অ্যাডভাইস দিবেন এক লাইনে? Find your passion early. ওকে, ওয়ান্ডারফুল। টেক উদ্যোক্তা হিসাবে আপনার সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটা ছিল? গর্বের মুহূর্ত অনেকগুলো ছিল, কিন্তু প্রতিটার একটা কমন থ্রেড আছে। কমন থ্রেড হচ্ছে যে we have been thrown projects যেটা বলছে যে everybody said it cannot be done. Even including foreign firms, they said it cannot be done, and we did it. Bangladesh Railway reservation system, Titas gas billing system, যেগুলো everybody said it cannot be done. Land automation cannot be done, and we made it possible. ওকে, সো না, আমার হাবিব, আপনার অনেক চমৎকার সুযোগ ছিল বিভিন্ন বড় বড় সরকারি প্রজেক্টে কাজ করতে,
যেরকম রাইসুল যেরকম সরকারি প্রজেক্টের থেকে দূরে থাকে, ইউ হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ সরকারি প্রজেক্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য নেশন। হ্যাঁ, সো সরকারের সাথে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে ইম্প্যাক্টফুল কাজ করা যায়। জি না, ধন্যবাদ দুইজনকেই, ওয়ান্ডারফুল সেশন। বাট আমার একটা ওয়ান্ডারফুল সেশন হয়েছে আমাদের এখানে। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা গাইডেন্স দেওয়া, যে আপনাদের ক্যারিয়ার যদি চুজ করতে হয়, এই টেক ইন্ডাস্ট্রিতে একটা প্রচুর অপরচুনিটি আসছে। হ্যাঁ, আমাদের প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে, স্কিল লেবার আসছে, বাট তারপর আমরা অনেক জায়গায় সঠিকভাবে চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছি না তার একটা আন্দাজ আমরা করে নিলাম। এখন আমি যদি কয়েকটা জিনিস বলি, আমাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার সরকারি লেভেলে করা হয়েছে, বাট ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, মেবি বিকজ অফ সার্টেন পলিসি রিলেটেড ইস্যুস, মেবি সাম আদার চ্যালেঞ্জেস অ্যাজ উই হ্যাভ ডিসকাস টুডে। ওটার পর একটা জিনিস যেটা আসছে, এআই নিয়ে সবাই ভীত, ইয়ার জন্য অনেক চাকরি চলে যাবে, ওটাও কিন্তু আমাদের পার্টিসিপেন্টরা বললেন আজকে। কিন্তু এটাও ওনারা বললেন নতুন স্কোপ তৈরি হবে এবং সেখানে কিন্তু প্রচুর লোককে নিয়োগ করা যাবে। যেটা আমি আগেও বলেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে, একদিকে অনেক চাকরি চলে যাবে, ডিসপ্লেসড হবে, আরেকদিকে কিন্তু নতুন অনেক চাকরি আসবে। এবং আজকে আমাদের ডিসকাশনেও এই জিনিসটাও চলে এসছে। বাট স্কিল সেটটা কিছুটা চেঞ্জ করতে হবে, এবং এআই ইজ ডেফিনেটলি গোয়িং টু রিশেপ আওয়ার ওয়ে অফ ওয়ার্কিং। সো এমন ওই জায়গাটাও একটা চমৎকার একটা আমরা ভিউ পেয়েছি, যেটা আপনাদেরকে হেল্প করতে পারে। আমরা ডিটেলসে আলাপ করেছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে এবং ওয়ার্ক ফ্রম হোম, জেনজি, এখানেও কিন্তু আমরা একটা ম্যাচিউর পার্সপেক্টিভ আমরা পেয়েছি। আমার মনে হয় এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন এবং এটার উপরে রিফ্লেক্ট করতে পারেন। এবং আমাদের যে নিউ জেনারেশনের যে নিউ স্কিলের সেটের যে রিকোয়ারমেন্টটা, সেটাও আমরা বুঝতে পারলাম। সো আশা করি আমরা যদি এই জিনিসগুলো আমরা দুজন সাকসেসফুল আইটি ভেটারেন থেকে আমরা শুনলাম, সো এগুলো থেকে যদি আপনারা রিফ্লেক্ট করি, আমরা চিন্তা করি, ইনশাল্লাহ আপনারা একটা ডিরেকশন পাবেন এবং আপনাদের ক্যারিয়ারে একটা চমৎকার সাকসেস নিয়ে আসবেন। 100টা রাইসুল, 100টা আমাদের যদি হাবিবুল আমাদের দেশে থাকে, দেশের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। ইটস নট টু লেট, বাট আমার মনে হয় ইটস অলওয়েজ বেটার লেট দ্যান নেভার। লেটস গো অ্যান্ড ডু ইট, এবং একটা সুন্দর বাংলাদেশকে উপহার দিই। উইথ দ্যাট, থ্যাংকস আ লট ফর বিং উইথ আস, অ্যান্ড উইল সি ইউ অ্যাগেন নেক্সট টাইম। থ্যাংক ইউ।